এটাই প্রথম, এটাই প্রথম পুরস্কার পাওয়ার মতো ছিল। হ্যাঁ, এবং ছবিটা রিয়েলি খুব ভালো ছবি। একদম একটা ডাইনামিক ব্যাপার আছে, এবং এখানে একটা লোক নিচে বসে কাজ করছে, একটা লোক নিচে কাজ করছে, আবার উপরে আবার সবার পা দেখা যাচ্ছে। সবকিছু মিলে ছবিটা রিয়েলি অপূর্ব। এই জন্য এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। এরপর যাও। হুম। এর এর পরেরটা ছবিও লাইটিংটা খুবই ভালো। এটা এটা আমার কাছে মনে হয় একটু মনোক্রোম করে দেখলেও ভালো লাগতে পারে। একটা লোক নিচে একটু অন্ধকার হয়ে গেছে, যদি একটু ফটোশপে একটু কাজ করলে ডিটেলসটা বের হয়ে আসবে। একটা চেয়ার পড়ে আছে, চেয়ারটার মধ্যে লাইট এসে পড়েছে, তারপর একটা লোক আবার কাজ করছে একটা স্টিলের একটা ইয়েতে, কাজেরও অ্যাকশন আছে, আবার নিচে একজন সেই শিপের নিচে বসে কাজ করছে। হ্যাঁ, সবকিছু মিলে ছবির একটা মনোক্রোমেটিক গন্ধ আছে। যদি একটু আমার কাছে মনে হয় যে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায়, হ্যাঁ একটু ডিটেলস করে দেখো তো বোঝা যাচ্ছে। একটুখানি ধরো। হ্যাঁ, আরো বড় করব। না না, ঠিক আছে। ওকে। ঠিক আছে, আর কিছু বলবেন এটা নিয়ে? একটুখানি আমার একটা ফোন আসছে জরুরি। হ্যাঁ। দাঁড়া একটা মিনিট। হ্যাঁ বলুন সগির ভাই। হ্যাঁ ঠিক আছে। ওই আপনি পেশেন্টকে বসায় যান, ডাক্তারের সঙ্গে কথা বলা যায়, আপনি নিচে গিয়ে রেজিস্ট্রেশন সবকিছু করে ফেলেন, সমস্যা নাই তো। আপনি পেশেন্টকে ডাক্তার রুমে ঢোকা যান, নূরে জান্নাতের সঙ্গে কথা বলেন, কথা বলে আপনি নিচে রেজিস্ট্রেশন পেমেন্ট টেপে সব করে আসেন, না কোনো সমস্যা নাই তো, এর মধ্যে দেখুক না সবকিছু। হ্যাঁ, ডাক্তার কাছে আপনি ঢুকাই দেন আগে, আপাকে আর ওনাকে উনি দেখুক সবকিছু, দেখুক টেকুক, তারপর আপনি নিচ থেকে এগুলি করে নিয়ে আসেন। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় এটা রিয়েলি যদি একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায় তাতে আরো ভালো লাগবে। হ্যাঁ, এবং লোকটা একটা অ্যাকশনও আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যে আমরা এলিমেন্টের কথা বলি, এখানে একটা সুন্দর একটা চেয়ার পড়ে আছে, চেয়ার বা এই টাইপের এটা খালি পড়ে আছে, লাইট এসে চেয়ারে পড়েছে। হ্যাঁ, সবকিছু মিলায় ভালো। ভালো, এটা আমাদের কাছে ভালো লেগেছে। এই তবে এটা মনোক্রম করলে বোঝা যাবে যে আরো হয়তো ইমপ্রুভ করবে। কারণ কারণ কোনো একটা জায়গায় খুব প্রমিনেন্ট কোনো কালার নাই তো, এই জন্য এটা আমার কাছে মনে হয় মনোক্রমে গেলেই ভালো লাগবে। নেক্সট। এই ছবিটা খুব খুব মজা লেগেছে আমাদের সোফিয়া আমান, ওকে আমি চিনি না, কিন্তু আমাদের ছবিটা মজা হুম। লেগেছে। হ্যাঁ, আমি যে সোফিয়া জামান। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো যাই হোক, ছবিটা খুব মজা লেগেছে আমাদের এই কারণে যে একটা ছাগল, ছাগলের আবার কানটা অনেক বড়, আর পিছনে যে ইয়ের হুইল, হ্যাঁ, জয়েন মানে করতে। ইয়ের মানে প্রপেলার আছে ডকের, ডকের প্রপেলারটা এমন ভাবে এটা কম্পোজ করা হয়েছে, মনে হয়েছে ছাগলের, হ্যাঁ ভাই। ছাগলের কান অনেক বড় হয়ে গেছে আর কি। হ্যালো হ্যালো। মনে হয়েছে ছাগলের কানই অনেক বড় হ্যাঁ, বড় হয়ে গেছে। লিক করো। হ্যাঁ। এ আবার চলে গেছে। না, আমি আছি, আমি আছি। না, ছবি যা চলে গেছে, তো ছবি দেখাও। কে? তোমার ছবি চলে গেছে। ছবি হ্যাঁ, এখন আসছে না? এখন আসছে। তো এই যে, হ্যাঁ এই যে মনে হচ্ছে এটা ছাগলের কানই এত বড় হয়ে গেল কিনা, এটা আমরা অনেক সময় বলি মানে হিউমার ছবি, মানে কৌতুকপূর্ণ ছবি। তো এটা 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 সরাসরি ডকিয়ার্ড রিপ্রেজেন্ট করবে না, কিন্তু এই প্রপেলার হুইল চেয়ার সবকিছু মিলায় হ্যাঁ একটা ডিফারেন্ট টাইপের ছবি মনে হয়েছে আমাদের কাছে, এবং একটা ফানি পিকচার বা আমাদের হিউমার বলি। এইভাবে দেখাও তো অনেক কিন্তু ব্যাপার, আমরা কিন্তু অনেক সময় এরকম করে দেখতে পারি না, যে ফটোগ্রাফার দেখেছে আহ মানে খুবই সুন্দর। হ্যাঁ, এবং আপনি খেয়াল করে দেখবেন মনে হবে এগুলা ছাগলের কানগুলো অনেক বড় বড় হয়ে গেছে, খুব মজা লাগছে, বিশেষ করে ইকবালের কাছে খুবই মজা লাগছে। সুতরাং এটা এটা থার্ড প্রাইজ পেয়েছিল এই কারণে। আমি এটা এটা কালারের ম্যাচিং আছে, তারপরে কানের সাথে ম্যাচিং দেখে আমি ছবিটা। রাইট, এই জন্যই বললাম তো, এটা সবাই এইভাবে দেখবে না বলেই এই ছবিটা ভালো হয়েছে, রিয়েলি ভালো হয়েছে, কানগুলো বড় হওয়াতে আরো ভালো লাগছে, কানের সঙ্গে ওটা একটা ম্যাচিং হয়েছে। হ্যাঁ। নেক্সট। এটা আমরা যারা চিটং এ যারা শিপইয়ার্ডে ছবি তুলেছি অনেকটা এরকমই, আমাদের চিটং এর শিপইয়ার্ডেও
আহ, এরকম প্রায় ছবি আছে। হ্যাঁ, তো এই ছবিটা ডকিয়ার্ডের একটা ডকুমেন্টারি হিসেবে ভালো ছবি, যে ওরা যে নিয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে এমন এমন ইয়েটা প্লেসমেন্ট করা, ইয়েটা যে মনে হচ্ছে যে শিপটা, ওরা শিপকে হয়তো আলগাচ্ছে, এরকম একটা ভাব আর কি। হ্যাঁ, তো এটা যদিও সিম্পল ছবি, কিন্তু একটা ডকুমেন্টেশন অফ এ ডকিয়ার্ড, এটা ভেরি ইম্পর্টেন্ট, খুব পাওয়ারফুল ছবি। নেক্সট। হ্যাঁ, এই ছবিটা আমার খুব, এ, যদিও অনার পেয়েছে, আসলে খুবই পাওয়ারফুল একটা মেসেজ, একদম ইমেজ এবং প্লেসমেন্ট অফ দা, এই যে যারা শ্রমিকরা কাজ করছে তাদের যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা খুবই চমৎকার। হ্যাঁ, এবং এখানে একটা লোক, এখানে একটা লোক, এখানে একটা লোক, এখানে নিচে আবার একটা, দেখুন এই নিচের লোকটা না থাকলে কিন্তু এটা ছবিটা ভালো লাগতো না। হ্যাঁ, এই নিচের লোকটা থাকাতে ছবিটা আরো জমে উঠেছে। তারপরে এই যে কাঠের একটা ফ্রেম, এখান দিয়ে চোখটা যাচ্ছে, এখান দিয়ে চোখটা আবার একটু হলুদ কালার আছে এখানে, কালারটা মাইল্ড, একটু ডিফিউজ কালার, মনে হচ্ছে একটা কালার ওয়াশ, সবকিছু মিলে ছবিটা ভালো। একদম রিয়েল ডকিয়ার্ডের যে শিপের যে ব্যাপারটা, উপর আবার একটা ইয়ে আছে, টায়ার টিউব আছে দুইটা, একদম পুরা শিপ ইয়ার্ডের, আবার একটু ধোঁয়া উঠছে, সবকিছু মিলে একটা একটা পিক্টোরিয়াল ভালো গন্ধ আছে, এবং ছবিটা খুবই ভালো। তাহলে আমরা অভিনন্দন জানাই ওনাদেরকে। এবার আমাদের পরবর্তী আয়োজন, শ্যামলদা, আপনার একটা মেইল পেয়েছি আমি, এখানে কি সব আর কোনো ছবি দিবেন? শ্যামলদা, আমার কথা শুনতে পাচ্ছেন? দাদা কই? শ্যামলদা, আমার কথা শুনতে পাচ্ছেন? মনে হয় না। আপনার, শ্যামলদা, আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের আরেকটি আয়োজন হচ্ছে, আমাদের এবার যারা বেসিক ফটোগ্রাফি কোর্স করেছে তাদের আমরা সার্টিফিকেট দেবো। এটা সময় অল্প একটু সময় নেব। তো আমরা আবার একটু শেয়ারে যাই। এবং এবার আমাদের বেসিক কোর্সটা অনেক উৎসাহব্যঞ্জক এই কারণে যে এবার আমাদের 11 জন পার্টিসিপেন্ট যুক্ত হয়েছে এবার। তো সেই হিসাবে এটা বলা যেতে পারে একটা দীর্ঘ কোর্স, মানে দীর্ঘ একটা কোর্স বলতে পার্টিসিপেন্টরা অনেক ছিল। তো যারা ছিল তাদের সার্টিফিকেট আমরা দিচ্ছি। সার্টিফিকেট গুলো আপনাদের যে মেইল আইডি অথবা হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব, দুটো ভার্সনই দেব। একটি পিডিএফ দেব এবং একটি আপনাদের জেপিজি দেব, যাতে যারা প্রিন্ট করতে নিতে চান আপনার পিডিএফ থেকে প্রিন্ট করবেন, ভালো আসবে। তো আমরা এই বেসিক কোর্সটি আমরা নামগুলো ঘোষণা করছি, তারপরে এটার সম্পর্কে সংক্ষেপে আশিসদা একটু বলবেন। আসিফ মান্নান একজনের নাম, আসিফ মান্নান। তারপরে আসমাউল হোসনা দ্বিতীয়। পরবর্তীতে আছে ফাতেমা কিবরিয়া লাবণ্য, এমডি মনসুরুল আজম, মোহাম্মদ শহীদুল্লাহ, মৌসুমী সিরাজ, শেখ শাহিনুল ইসলাম, সোফিয়া জামান, সুরজিৎ মজুমদার, সৈয়দ মাসুদ আল হাসান। এবার আমি একটু সংক্ষেপে, আশিসদা যদি, আপনার তো কথা বলার আরো টপিকস আছে, যদি বেসিক সম্পর্কে 2 মিনিটে একটু অনুভূতি প্রকাশ করেন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা দাদা। হ্যাঁ, আজকে অনেক গুণীজন উপস্থিত আছেন জি। কোর্সের অংশগ্রহণকারীরা ছাড়াও। সুতরাং এটা একটা আমার জন্য গুড অপরচুনিটি অকেশন টু বি ইন্ট্রোডিউসড। এনিওয়ে, এইবার এই ফিফথ বেসিক কোর্স যেটা এই শব্দ শেষ হলো, তো সেখানে আমরা 11 জন পেয়েছি। প্রত্যেকেই কর্মজগৎ নিয়েই ব্যস্ত থাকে। আজকের দিন তো খুব কম্পিটিটিভ জমানা, বলে প্রত্যেককেই ব্যস্ত থাকতে হয়।
এর মধ্যে থেকেও সময় বার করে ফটোগ্রাফির মতো এরকম একটা কষ্টসাধ্য, সময় সাপেক্ষ, ব্যয়বহুল শখ মেটানোর প্রচেষ্টা দেখে ভীষণভাবে আমি উৎসাহ বোধ করছি। স্পেশালি বলবো একটু বেশি বয়স্ক মানুষজনের আহ, আহ, তাদের যে আগ্রহ ফটোগ্রাফির প্রতি, এটা আমি ব্যক্তিগতভাবেও আমি আমার এখানে পাই, দেখি, তাদের সঙ্গেই আছি আমি। এই মানুষজনদের যে উৎসাহ ফটোগ্রাফিটা একটু শেখা, জানা, একটু নাড়াচাড়া করা, এটা কিন্তু খুবই একটা এনকারেজিং দিক ফটোগ্রাফির জন্য। কারণ ফটোগ্রাফি একটা কষ্ট, ব্যয়বহুল বললাম, যেটা যে একটা ভীষণ কঠিন একটা সাবজেক্ট। প্রথমে এন্টারটেনমেন্ট থাকে, মজা, সেলফি তুললাম, তারপরে একটু ক্যামেরা নিয়ে এদিক ওদিক গেলাম। বিশেষত বাঘ, মানে ওয়াইল্ড লাইফ বা পাখি ভীষণ সব মানুষকেই টানে, কিন্তু সব মানুষের পক্ষে তো সম্ভব হয় না ওই অত কষ্ট করে গিয়ে অত বড় বড় লেন্স নিয়ে, ভারী জিনিস নিয়ে, পিঠে স্ট্যান্ড নিয়ে, ক্যামেরা স্ট্যান্ড নিয়ে গিয়ে পৌঁছানো সময় মতো, এবং ধৈর্য ধরে ক্যামোফ্লেজ করে দাঁড়িয়ে থেকে থেকে সেই ছবি তোলা। তো পপুলার আসপেক্টটাতেই আমাদের বেশিরভাগ ফটোগ্রাফারদের আগ্রহ বেশি থাকে, যেমন স্ট্রিট, পোর্ট্রেট, স্বল্প সংখ্যক ল্যান্ডস্কেপে পাওয়া যায়। তো এই যে বেসিক কোর্সটা, এটার উদ্দেশ্য ছিল যে এই সব জিনিসগুলোকেই একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, যাতে পেরিফেরি অফ দ্য ফটোগ্রাফি ওয়ার্ল্ডটাকে একটু তুলে ধরা যায়। ফটোগ্রাফি বিষয়বস্তুটা যে কত বিশাল এ বলা সম্ভব না। আমরা আমাদের মধ্যে যারা খুবই সিরিয়াস ফটোগ্রাফি নিয়ে, তারা হয়তো সারা জীবনে 1% কি পয়েন্ট সামথিং পার্সেন্ট ফটোগ্রাফির পেরিফেরিতে পা রাখতে পারেন। তাহলে বাকিটা আনটাচড প্রত্যেকের পক্ষে কতটা বিশাল এরিয়া পড়ে থাকে, ছোঁয়া যায় না, ধরা যায় না, বোঝাও যায় না। তো সেই হিসেবে এই বেসিক কোর্সটা আশা করছি একটা আইডিয়া। ফটোগ্রাফিতে শুধু একাডেমিক নয়, এর অ্যাপ্লাইড দিকটাই বড় বেশি। সেই অ্যাপ্লাইড দিকটাকে থিওরির মাধ্যমে তুলে ধরা, বোঝানোর যে শুরুর পর্বটা এই বেসিক কোর্স দিয়েই করা হয়েছে। এবং আপনারা প্রত্যেকেই যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন, নিজেদের সময় বার করে অ্যাটেন্ড করেছেন, 2-4টে প্রশ্ন করেছেন। তো আশা করি এই বেসিক কোর্সটা আপনাদের বাকি জীবনে থামতে দেবে না, এগিয়ে নিয়ে যাবে, আপনাদের উত্তপ্ত করবে, আপনাদের দৌড় করাবে, এটাই আমার আশা। এবং তার জন্য চিন্তা রয়েছে, আমরাও আছি, আমরাও চিন্তারই পার্ট এখন একটা। তো সবাই আবার যদি উৎসাহ দেখান, এই বেসিক কি তারপরে অ্যাডভান্স এটাকে নিয়ে আরো এগোনো যাবে। শুধুমাত্র আপনাদের পারফরমেন্স এবং উৎসাহ দেখলেই আমরা কিন্তু আবার আরো এগোবো। করুন, আপনারা ছবি তুলুন, একটা ইমেন্স জগৎ, মহাকাশের মতো একটা জগৎ ফটোগ্রাফি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আশিস দা। ধন্যবাদ। শ্যামল দা শুনতে পাচ্ছেন? শ্যামল দা একটু মাইক্রোফোনটা চেক করুন। শ্যামল দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আশিস দা আপনার কথা হয়েছে। শ্যামল দা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু ভয়েসটা বাড়ান। শ্যামল দা। হুম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটু ভিডিওটা অন শুনতে করুন। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হুম, যাক, আশিস দা কিছু বলছিলেন মনে হয়। হ্যাঁ, আমরা যাক হ্যাঁ, আপনাকে ফিরে শেষ পেয়ে হয়ে আমরা গেছে। খুব স্বস্তিতে আছি, আপনি হারিয়ে গিয়েছেন। যাক শ্যামল দা, তাহলে আমাদের প্রোগ্রাম আমরা শুরু করতে পারি। আপনার ছবি বুঝে পেয়েছি আমি। তো না, আমাদের আজকের আমি
আমি এখান থেকে ডাইরেক্ট চেষ্টা করছি, কারণ আমি অন্য ডিভাইসে চলে এসেছি, কারণ ওখানে সব ছবি যায়নি। একটা সমস্যা হচ্ছে, আমি একটা স্টেপ বাই স্টেপ সিরিজ করে রেখেছিলাম, সেটা দেখলাম অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে গেছে, না মানে আমি আগেরটা পরেরটা হবে না সেটা আমি আমি এটা সিরিয়াল করে নিয়েছি নাম্বার দিয়ে। হ্যাঁ, কিন্তু ছবি কম সব যায়নি, আমার কাছে আরো ছবি রয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা ট্রাই করছি। আরেকবার ট্রাই করে দেখুন যদি পারেন, নয়তো আমি ওখান থেকে শুরু করে দেবো। নাস্তা করছো? হ্যালো, হ্যাঁ শ্যামলদা বলুন। দেখা যাচ্ছে? হ্যাঁ, যে কিন্তু স্ক্রিনটা ছোট কেন, কি মোবাইল থেকে করছেন? হ্যাঁ, এখন বাধ্য হয়ে এটাতেই করলাম, কারণ আমি ফিট করে রেখেছি, দেখুন। আশা করি ছবি সব, যেখানে লেখা শুধু একটা মাত্র নিচেই আছে, বাদ বাকিতে লেখা নেই। আচ্ছা দেখি নেক্সট দিন তো আসে কিনা। দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, আপনি তাহলে আপনার থেকে শুরু করুন, একটু ব্যাকে যান, ফার্স্ট পেজে যান। শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের আজকের আয়োজন শ্যামল দাসকে নিয়ে, চিত্রচিন্তার অনলাইন আর্টিস্ট টক। আমরা এর আগে একটি আর্টিস্ট টক করেছিলাম সন্তোষ রাজগুরিয়াকে নিয়ে, আজকে শ্যামল দাকে নিয়ে এসেছি। তো আমাদের সাথে আজকে বেশ কজন সিনিয়র ফটোগ্রাফার এবং আহ, যুক্ত আছেন বিভিন্ন সাংগঠনিক কথা পদমর্যাদার বল- লোকজন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমরা আসলে যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই আমরা অতিথিদের কথা পরে শুনবো। আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে যাব। সেই অনুষ্ঠান শুরুর আগে আশিদা একটু ভূমিকা বলবেন শ্যামলদার সম্পর্কে, তারপরে আমরা শ্যামলদার প্রেজেন্টেশন রেডি হয়ে যাবে। আশিদা বলুন প্লিজ। আপনাকে আশিস দা শুরু করার আছে, আমি সবাইকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। টেকনিক্যালি বেশ ডিসপিউট হয়েছে এবং অনেকে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন বা অপেক্ষা করেছেন। এই ধরনের এক্সপেকটেশন আমার একদমই আশা করিনি। যাক, চিত্রচিন্তায় যে চিন্তা ভাবনা নিয়ে আজকে এই প্রোগ্রামটা শুরু করেছে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ। এবং আহ, আহমেদ রাসেলকেও আমি ধন্যবাদ দেবো, কারণ তার এই ইনিশিয়েশন আমি অ্যাপ্রিসিয়েট করছি। আশিস দাকেও বলবো, আশিস দা আমাকে ফার্স্ট যোগাযোগ করেন যে এইভাবে একটা প্রোগ্রাম আছে, একটা টক শো আছে, সেটার জন্য। যাই হোক, বেশি কথা বলবো না, অনেক সময় আমরা নষ্ট করেছি। আমি শুরু করতে পারি। আশিস দা, আপনি শুরু করুন। হ্যাঁ, শ্যামল শ্যামল দাস, মাননীয় শ্যামল দাস, আজ উনি প্রায় 37 বছর ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। অবশ্যই কলকাতার যারা দীর্ঘকাল ধরে সুপরিচিত এবং সিনিয়র ফটোগ্রাফারদের মধ্যে ওপরের সারিতে আসেন, তাদের মধ্যে শ্যামল দাস অবশ্যই থাকবে। যেটা প্রমাণ হবে ওর ছবিগুলো যখন আপনারা দেখবেন, তখনই বুঝতে পারবেন যে শ্যামল দাস তার ছবির মধ্যেই চিরকাল বেঁচে থাকবে। কেন, কিভাবে? আমি যেটা ফর্মাল কিছু পরিচয় শ্যামলের সম্বন্ধে, ও কিন্তু ফটোগ্রাফিতে আমার থেকে সিনিয়র, কিন্তু বয়স আমার থেকে কম। তার মানে কত অল্প বয়সে ও শুরু করে। তাই আমি কিছু ফর্মাল পরিচয় ওর সম্বন্ধে আগে দিই, তারপর ওর ছবি সম্বন্ধে দুই একটা কথা বলবো, যেগুলো আপনাদের ওর ছবি স্টাডি করতে সুবিধা হবে। সেটা হলো যে ও বাই প্রফেশন একজন কমার্শিয়াল ডিজাইনার। সুতরাং শিল্প কর্মের সঙ্গেই যুক্ত, তার সঙ্গে যুক্ত করে নিয়েছে ফটোগ্রাফিকে। সুতরাং তার ছবির মান তো আমার আপনার থেকে ভালো হবেই। আর উনি
কি করেন, ছবি মূলত হিউম্যান ইন্টারেস্টের উপরে ছবি করেন। আরেকটু স্পষ্ট করে বললে, হিউম্যানদের, মানুষের বিভিন্ন ক্যান্ডিড মোমেন্টকে উনি ধরেন এবং ওই ধরার মধ্যে আলোর একটা স্পষ্ট উপস্থিতি, বলো প্রতিফলন থাকে। বলো। হ্যাঁ, ওকে। আশিতে একটু আনমিউট করেন, মিউট হয়ে গেছে বলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হুম হুম, আচ্ছা। আশিদা আপনি বলুন প্লিজ। হ্যাঁ বলবো, হ্যাঁ। শোনা যাচ্ছে তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে। উনি 2007 সালে ইফিআপ করেন। ইফিআপ আমরা প্রত্যেকেই কামনা করি ইফিআপ অনারটা অর্জন করার, সেটা উনি 2007 সালে অর্জন করেন। তারপরে তারপরে আমাদের দেশের যে এফআইপি আছে, ভারতের যে এফআইপি আছে, তাদের দেয়াও যে ফেলো এফএফআইপি পান উনি 2008 সালে। বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই শ্যামল দাস স্পেশালি ঢাকা অঞ্চলে খুবই সুপরিচিত। সেখানে কিন্তু উনি এফবিপিএস অনার মানে ফেলো পান 2014 সালে। 2012 সালে পান এফবিএসপিএ বাংলাদেশেরই আরেকটা প্রতিষ্ঠান থেকে পান 2014 সালে। এছাড়া অনারারি এফআইসিএস ইউএসএ 2016-এ পান। এফএআইএম পান আর্ট ইনসাইট মিডিয়াম পুনা ইন্ডিয়া থেকে। এছাড়া উনি ডকুমেন্টারি কিছু কাজ করে চায়না থেকে 2011 সালে অ্যাওয়ার্ড উইন করেন। আর উনি স্ট্রিট ফটোগ্রাফির ওপরে একটা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কোলাবোরেশনে যে ছবিটা আমরা প্রথমে টাইটেলে দেখছিলাম, সেই স্ট্রিট ফটোগ্রাফির একটা ওয়ার্কশপ করার, 3 দিন 4 দিন কি 5 দিন ধরে এরকম একটা ওয়ার্কশপও করার। এছাড়া আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে উনি অনেক অ্যাওয়ার্ড তো জিতেইছেন। তার মধ্যে পিএসএ গোল্ড, ফিয়াব গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এইসবগুলো তো ওনার সংগ্রহে আসাটাই স্বাভাবিক, এসেওছে। কারণ অত স্ট্রং হিউম্যান ইন্টারেস্টের ছবি যে কোনো মানুষকে ইনফ্লুয়েন্স করে, আপনারা দেখবেন। এরপরে এছাড়াও উনি ফটোগ্রাফি শেখান, মানে নতুনদের, বিগিনারদের মেন্টার গাইড হয়ে উনিও কিছু শিক্ষা দিয়ে থাকেন। আর এছাড়া সাংগঠনিক দক্ষতাও কিন্তু ওনার সুপরিচিত, কারণ উনি আমাদের পিএবিজে, ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কলকাতায়, এটা কলকাতার ওল্ডেস্ট ফটোগ্রাফি ক্লাব। তো সেইখানে উনি লাইফ মেম্বার, সেখানকার সদস্য, এফআইপিরও লাইফ মেম্বার। এরপরে বেশ কিছু বছর আগে উনি আরেকটা ক্লাব, ফটোগ্রাফারদের ওয়াইড অ্যাঙ্গেল নামে আরেকটা ক্লাব করেন, তার জেনারেল সেক্রেটারি বর্তমানে উনি আছেন। ওয়াইড অ্যাঙ্গেল ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটোই এক্সিবিশন স্যালন করে, সেই মতো উনি ওইটা নিয়েও যুক্ত আছেন। এবার বলি শ্যামল দাসের ছবির মধ্যে আমরা কি খুঁজবো, কি পাবো। সেটা হলো মানুষের বিভিন্ন এক্সপ্রেশনের ছবি, এক্সপ্রেশনগুলোকে উনি ধরেছেন ক্যান্ডিড অবস্থায়। ক্যান্ডিড মানে সাবজেক্ট জানবে না যে তার ছবি উঠছে। এতে কি হয়, ছবির মধ্যে স্বাভাবিকত্বটা অনেক বেশি থাকে। হ্যাঁ, তো সেইটাকে ধরা খুব একটু ক্রিটিক্যাল, কারণ খুব ক্লোজ থেকে ছবিগুলো নিতে হয়, যাতে সাবজেক্ট না বোঝে আমি ছবি তুলছি। লেন্সের ব্যবহার খুব দক্ষতার সঙ্গে করতে হয়। সাধারণত শর্ট ফোকাল লেন্থেই ওনার কাজ বেশি, স্বাভাবিকভাবেই এই ধরনের ছবিতে শর্ট ফোকাল লেন্থ লাগে বেশি।
তো মোটামুটি এবার আপনারা দেখুন ওর ছবিগুলোই কথা বলবে। কিছু ছবি হয়তো সারা জীবন মনে থেকে যাবে আপনাদের দেখার পর। দেখুন। নমস্কার। ধন্যবাদ আশিসদা। এবার শ্যামলদাকে অনুরোধ করছি সরাসরি ছবিতে চলে যেতে। আমরা পরে আরো কথা শুনবো। আমাদের সাথে বিপিএস থেকে কে এম জাহাঙ্গীর আলম ভাই যুক্ত হয়েছেন, আর শুভ্র ভাই তো আছেন, এরপরে আমাদের সাথে আরো আছেন শফিকুল আলম ভাই। তো আমরা সবার পরিচয় এবং মন্তব্য আমরা অনুষ্ঠানের শেষে শুনবো। শ্যামলদা, প্লিজ আপনার স্ক্রিন শেয়ার করুন। যাই হোক, অশেষ ধন্যবাদ। আমি আবার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই দেরি করার জন্য। আহ আজকে বিষয়বস্তু হচ্ছে হিউম্যান ইন্টারেস্টের উপর, মানে হারমোনি বা মেলোডি অফ মনোক্রোম। এইটা আমাকে সিলেক্ট করেছেন মানে চিত্রচিন্তা দপ্তর থেকে। যে আমার তো এমনি কালার ছবি, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকে, তা সেই নাও দুটো না। একটা শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেইখানে আমাকে দেখতে হবে যে আমাকে যেটা বলা হলো যে সাদা কালো ছবির ওপর বা তার চিন্তা ভাবনার ওপর যদি প্রোগ্রামটা করা যায় ভালো হয়। তা আমি এগ্রি করেছি, অসুবিধা কিছু নেই। দুটোতেই আমি সাবলীল ভাবে থাকি। তা এখন আমাদের যেটা বক্তব্য হলো সেটা হলো যে আমরা সাদা কালো ছবি কেন আমরা তুলি বা তোলার দরকার হয়, বা কালার ছেড়ে দিয়ে কেন। কারণ আমরা সারা জীবন জন্মাবার পর থেকে যখন আমাদের বোধজ্ঞান হচ্ছে, মোটামুটি আমরা সারা পৃথিবীতে সবই রঙিন দেখছি। তাহলে আমরা এই যে এই যে শিল্প বা এই শৈল্পিক ভাবটা আমরা যখন বিশেষ করে আলোকচিত্র বা ফটোগ্রাফিতে চলে আসছি, তখন আজকে আমরা দিনের পর দিন দেখছি এত প্রযুক্তিগত উন্নত হওয়ার পরও কেন সাদা কালো ছবির মধ্যে একটা উন্মাদনা, তার নস্টালজিক চিন্তা ভাবনা, বা তার মধ্যে যে একটা মেলোডি, বা তার মধ্যে যে কি বলবো একটা অ্যাকসেপ্টেন্স বিশালভাবে রয়ে গেছে, সেটা কেন? কারণ আজকে এই ডিজিটাল যুগে এখনো পর্যন্ত বহু পৃথিবীতে আমি জানি অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা এখনো নেগেটিভ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেগেটিভে কাজ করছে। তারা নিজেরা হাতে প্রিন্ট করছে এবং তারা স্যাটিসফাইড, আই থিঙ্ক সো স্যাটিসফাইড। তো এরপরে দেখা যাচ্ছে যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা যে আমরা তুলি বা তুলছি, সেটা তো আমরা আগে করিনি। যারা অ্যানালগে কাজ করেছে, বিশেষ করে আমি, এই আশিস ভাই মাত্র ইন্টার দিচ্ছিলেন, যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করেছেন দীর্ঘদিন ধরে, তাদের তখন মনে হতো আমরা তো সবই রঙিন দেখছি, কিন্তু তখন আমাদের পক্ষে কালার ছবি তোলাটা খুব অসুবিধা থাকতো, মানে নেগেটিভ তাকে ডেভেলপ করা, বেসিক্যালি নেগেটিভ ডেভেলপ করা। তো সেইটা যখন হতো না, তখন ন্যাচারালি অ্যাক্সেসিবল যেটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি মানে আমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা নেগেটিভ জোগাড় করতে হবে, সেটা সাদা কালো ছবি। তখনকার সময় আমাদের অরো ছিল, বা ফুজি, এই ফুজি বলছি, ট্রাইমেক্স, টিএক্স, এগুলো সমস্ত একটু কস্টলি। ট্রাইএক্স ছিল। হ্যাঁ, টিম্যাক্স ছিল। এগুলো ওই কস্টলি ফিল্মের থেকে না, যে আমরা কাট ফিল্মেই করতাম। কারণ মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তখন ম্যাক্সিমাম লোকে ওই ক্যান থেকে কাট করে নিয়েই তুলতো। এরপরে চলে আসতো ওয়েট ডিভিশন, মানে প্রিন্ট। প্রিন্টটা করার পরেই তখন আমরা বুঝতে পারতাম যে এটা আমার মধ্যে কন্ট্রোল, বা আমি করতে পারি বা ভাবতে পারি। এই থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। এখন যেটা প্রশ্নটা হচ্ছে যে এত কালার পর থাকার পর এই যে নস্টালজিক ব্যাপার বা রোমান্টিক ব্যাপার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, সেটা কেন? মানে এইটা কি আমাদের কোনো রকম একটা আবেগের জায়গা বা কোনো দুর্বলতার জায়গা থেকে করি, না সেটা আমরা ভালো লাগার জায়গা থেকে করি? কারণ আমরা ফটোগ্রাফিটা করছি এখনো, যারা যে কোনো জেনার বা যে কোনো স্ট্রিমেই ফটোগ্রাফিটা করুক, তাতে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে রংটা দেখার চেষ্টা করি। রঙিন ছবি রংটা দেখবো, কিন্তু এই সমস্ত রংকে একত্রিত করে একটা বা দুটো টোনের মধ্যে নিয়ে এসে দেখা, এটা একটা বিশাল বড় চিন্তা ভাবনা। সেইভাবে মানসিকতা যদি না তৈরি হয়, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি করা ভাবনা। তবে সব ক্ষেত্রে সব ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে তার কোনো মানে নাই। কারণ এটা আমরা ভালো করেই জানি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বলে নয়, সমস্ত তোলা ছবি, যারা ক্যামেরাতে তোলে বা যেভাবে কোনো ডিভাইসে তোলে, সব ছবি কিন্তু ছবি নয়। ছবিটাকে আমাকে আগে তৈরি করতে হয়। তো তৈরি করতে গেলে, কারণ আমরা ভালো করে জানি ফটোগ্রাফিটা একটা ডিস্ট্রাকটিভ চিন্তা ভাবনা, কারণ আমি অনেক কিছু তুলছি, তার থেকে বেশ কিছু জিনিস বাদ দিয়ে আমাকে এস্টিমেটেড কিছু জিনিস আমার ছবি বা আমার ফ্রেমের মধ্যে রাখতে হচ্ছে, যেটা আমি জনসমক্ষে দেখাবো বা আমি দেখবো, আমি স্যাটিসফাইড হবো। আমি এবার আসল প্রশ্নতে চলে আসি, কারণ আমাদের যেহেতু খুবই সময় কম। আমি একটু শেয়ার করি, রাসেল দা, আমি শেয়ার করি একটু। হ্যাঁ, দেয়া আছে, আপনি করুন।
দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। চিত্রচিন্তা প্ল্যাটফর্মে আঙিনাতে আমি এসেছি। সকলকে এখন আবার ধন্যবাদ। যারা এখানে শুনেছিলাম স্টুডেন্ট, জানি না আমার এই ছবি দেখে বা আমার বক্তব্য শুনে কতটা উপকৃত হবে। যদি উপকৃত হয় তাতে আমি খুব সার্থকতা থাকবে বা ধন্যবাদ জ্ঞাপন করি তাদের। বাংলাদেশ আমার খুব প্রিয় একটি দেশ, এবং 2011 থেকে নবিদার সঙ্গে যোগাযোগ হয়, এবং যোগাযোগটা আমাদের সঙ্গে মফিজউদ্দিন রানা, যে আজকে কানাডাতে আছে, তাদের সঙ্গে বা বাংলাদেশের শোয়েব ফারুকী, এনাদের সঙ্গে আমার যোগাযোগ হয় চায়নাতে। সেইখান থেকে আমার যোগাযোগ হয় বাংলাদেশে আসার 2011-তে। এই 2011 থেকে আজকে এখনো পর্যন্ত চলছে। আমরা দেখতে যাচ্ছি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি বা মনোক্রোম ফটোগ্রাফি কি, কেন। চিত্রচিন্তার সমস্ত এক্সিকিউটিভ কমিটি মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। কানাডার বিখ্যাত একজন ফটোগ্রাফার, যে ক্যাপশনটা আমি এখানে দিয়েছি প্রত্যেকেই দেখছেন, অনেকেই জানেন, বহু জায়গায় বহুলভাবে প্রচলিত। কারণ আমরা এটা ভালো করে জানি যে এটা আমরা হয়তো অবলীলাক্রমে তৈরি করে নিয়েছি। যদি আমরা কালার ছবি তুলি তার চিন্তা ভাবনাটা একরকম থাকে, যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলি তার চিন্তা ভাবনাটা থাকে। তাহলে এখন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা আমি কি জোর করে তুলবো, না আমি কালার ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তুলবো? এই চিন্তা ভাবনাটা বছরের পর বছর বিতর্ক থেকে যাচ্ছে প্রত্যেকে মানুষের মধ্যে। যারা নেচার ফটোগ্রাফি করে তাদের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সবসময় পসিবল হয় না, কারণ সে সবসময় রঙিন দেখছে, প্রতিটা মুহূর্তে রঙিন দেখছে। তো যাই হোক, আমি আস্তে আস্তে এগোই। কিছু ছবি চলবে, তার সঙ্গে কিছু কথা আলাপচারিতা হবে এর মধ্যে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমি তোলার চিন্তা ভাবনাটা 1987 সাল থেকে ক্যামেরা নিয়ে পড়েছি। তখন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তুলতাম তা নয়, বেশ কিছু মানুষের সঙ্গে আস্তে আস্তে জড়িয়ে তারপরে যখন জানতে পারলাম যে দু একজনের বাড়িতে ল্যাব আছে, সেই ল্যাবেতে বসে প্রিন্ট করা যায় বা ডেভেলপ করা যায়, তখন আস্তে আস্তে ইনভলভমেন্টটা বাড়তে শুরু করলো। কারণ আমি প্রথমেই বলেছি যে ক্যামেরা তুললেই, ছবি তুললেই যে সেটা ছবি হবে তাই না, সেটাকে তৈরি করতে হয়, বানাতে হয়, ভাবতে হয়, বুঝতে হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বা মনোক্রোম ছবি, এর মধ্যে বেশ কিছু তারতম্য আছে ভাবনা চিন্তাতে। কারণ সমস্ত ছবি সাদা কালো মানেই সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, বা সেটা সমস্ত সাদা কালো ছবি যে সেটা মনোক্রোম তা নয়। আমার পরবর্তী স্টেপ বাই স্টেপে যে আমি বুঝতে পারবো বা বোঝাবার চেষ্টা করব একটু ছোট্ট খাট্ট করে, কারণ এটা খুবই এলাবোরেট ব্যাপার, আপনারা সবাই জানেন। তার মধ্যে যদি আমরা দেখতে পাই, বুঝতে পাই, একটা সামান্য একটা টাচ করে বেরিয়ে যাওয়া। কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা তুলবো? এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা তুলি যে আমাদের ইন্সপিরেশন, যে আর্টিস্টিক ভিশনটাকে ইন্সপায়ার করে বা আমাদের ইমোশনটাকে বই প্রকাশ করে। সে আমার পরিবারের ছবি তুলি বা বাইরের জগতের কোনো ছবি তুলি। আপনারা অনেকেই জানেন অ্যানসাল গার্ডেন্স পৃথিবী বিখ্যাত একজন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার। তিনি দীর্ঘদিন ধরে ভালো কাজ করেছেন, এবং যারা মন্টাজে কাজ করেছেন, বহু বহু পুরনো আর্টিস্ট আজ হয়তো অনেকেই নেই, তারাই শুধুমাত্র সাদা কালো ছবি বা মনোক্রোম ছবির ওপর নিজেদের দখলদারিটা দেখিয়ে গেছে, যার জন্য তারা আজও চিরনবীন হয়ে আছে ফটোগ্রাফি জগতে। কালার ইমেজটা কেন না করবে, না কেন করে, কিন্তু খুব সিম্পলি ভাবে সেটা তাই প্রেজেন্ট করে, সবকিছু হয়তো কারণ এর মধ্যে অনেক কিছু উপাদান থাকে যেটা হয়তো একত্রিত ভাবে কালার ছবি প্রেজেন্ট করতে পারেন, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে। কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কালার মধ্যে একটা হেল অ্যান্ড ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আমি কিছুটা ছবি দিয়ে বোঝাবো, তারপর আমার পরের ছবিগুলো সব দেখাবো। বিভিন্ন রকম, কিছুক্ষণ আগে আশিস দা বলেছেন লেন্সের ব্যবহার, তার চিন্তা ভাবনা সমস্ত কিছু করতে হবে। আমি কি তুলছি, কারণ এখন কন্টিনিউয়াস শাটারের সময়, ফেলে দেওয়ার সময় আছে। যে যে ছবি তুলুক মিনিমাম 25, 30টা, 50টা একটা ছবিতে সে ব্যয় করে, শাটার ফেলতে হয় তাকে। কারণ পারফেক্ট বা মুভমেন্ট ধরবার জন্যই এগুলো করা। হয়তো তখন সুবিধা হতো না, কারণ যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের 36টা গেট বার করা, যেহেতু অন্ধকার ঘরে প্যাং করে ওটাকে ঠিকঠাক ভাবে যাতে 37টা বা 38টা ফ্রেম আনা যায়, সেই চেষ্টা করতাম অন্ধকারে ফিল্ম লোড করার পর। তখন কারণ এক একটা ফ্রেম আমাদের কাছে এক একটা হার্টপিন্ডের মতন সব সময় ধকধক করতো, এই মনে হয় ভুল করে ফেলাম। বা সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আমরা বাইরে যেতাম
মনোক্রোম তুলছি, মানে সাদা কালো ছবি, নেগেটিভে আমরা ছবি তুলছি, কালারে তুলছি, আবার যারা লিথ সরি পজিটিভ ফিল্ম ইউজ করেছে আমরা তুলেছি, যেহেতু খুব কষ্টে ছিল সেগুলো করা যেত না। কিন্তু এই 25 দিন 20 দিন বা 12 দিন যখন বাইরে থাকছি, সেইটা বাড়িতে যে ডেভেলপ করার পর বা আমার প্রফেশনাল জায়গায় ডেভেলপ করার পর জানতে পারবো যে আমি কি অ্যাকচুয়ালি তুলেছি বা কি উঠেছি। সত্যি কি সেখানে আমার কোনো আবেগ বা উত্তেজনা উদ্দীপনা রয়েছে? এখানে আমি দুটো ছবি দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা জাস্ট ম্যারিড একটা মহিলা বিয়ে করে মন্দির থেকে বেরোচ্ছে। ওপরের ছবিটা দেখুন, সেখানে অনেকগুলো কালার রয়েছে। সেই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করা হলো। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করার পরে হলো এই যে এতগুলো কালারের যে উপাদান, এই যে মডিফিকেশন, সেই মডিফিকেশনটা এক জায়গায় করে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড গ্রে টোন, এই তিনটের মধ্যে আমরা টোটাল কনসেপ্টটাকে, যেটা আরজিবি বা যেটা যারা প্রিন্ট মিডিয়াতে থাকে সিআইএমকে থাকে, এটা আমরা আরজিবি তে নিয়েই কথা বলবো। সেই আরজিবি টোটাল কনসেপ্টটা, সারা পৃথিবীর কনসেপ্টটা এই তিনটে গ্রেডের মধ্যেই চলে আসছে। যেখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে অরেঞ্জ বা প্রাইম কালার গুলো, গ্রিন, রেড, হোয়াট এভার মেবি। তো এই চিন্তা ভাবনাটা যখন আসছে, তখন আমরা কালার দেখে দেখে একরকম হয়ে গেছি, কিন্তু তখন যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তাকে ট্রান্সফার করা হচ্ছে, তার চিন্তা ভাবনাটা আমূল বদলে যাচ্ছে। আমাকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে হচ্ছে হুইচ ওয়ান ইজ অরেঞ্জ, হুইচ ওয়ান ইজ ব্ল্যাক, হুইচ ওয়ান ইজ রেড, হুইচ ওয়ান ইজ গ্রিন। তো এই ক্ষেত্রে তখন কিছু কিছু কালার যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করার পর তখন মনে হবে যে না, এটা ওই রংটা ঠিক মতন কাজ করছে না, বা কিছু রং আছে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করার পর সাবডিউট করে দেয় বা তাকে আইডেন্টিফাই করা যায় না। সেইভাবে চিন্তা ভাবনাটা করতে হয় তোলবার সময়। এটা কলকাতার বুকে ছবি তোলা, বর্ষা আসছে, সেই সময় ব্রিগেড পার্ক গ্রাউন্ড আমাদের একটা খুব পপুলার প্লেস, দূরে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, মেঘমুক্ত চমৎকার আকাশ, ছবি। সিকিমের পথে দুটো লামা স্টুডেন্ট, তারা গল্পগুজব করছে। কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, কালার ছবি, এর মধ্যে কোনো তারতম্য দেখিনি। যে ফটোগ্রাফার, যে যে আলোকচিত্রী যা ছবি তুলবে, যখনই যেভাবেই তুলবে, তাকে বুঝতে হবে যে সে কি তুলছে, কেন তুলছে, কতটা তুলছে। বা হয়তো অনেক কিছু তুলে এসছে, তার থেকে তাকে এক্সট্রাক্ট করে নিতে হবে যে কোন জিনিসটা আমি আমি প্রেজেন্ট করব বা আমি দেখাতে পারবো। উড়িষ্যার লেক রম্বাতে ভোরবেলাতে, এটা জাস্ট মর্নিং একটা অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই অ্যাক্টিভিটিস চলাকালীন আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। যার জন্য এইটা, কারণ এইগুলো যদি আমি কালারে দেখি একরকম চিন্তা ভাবনা থাকবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে একরকম চিন্তা ভাবনাটা অটোমেটিক্যালি চলে এসে, এই চিন্তা ভাবনাটা আমার নিজের ব্রেনের মধ্যে বা নিজস্ব স্বকীয়তার মধ্যে আমাকে এটাকে প্রতিস্থাপিত করতে হবে। কেন? কারণ আমি যদি সব সময় মনে করি যে না, আমি যা ছবি তুলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তুলবো, এখানে প্রচুর আলোকচিত্রী বাংলাদেশে তো আছেই, ভারতবর্ষে অনেকেই আছে যে সাদা কালোই ছবি তোলে আর অন্য কোনো রং ইউজ করে না। সেই ক্ষেত্রে তার একটা চিন্তা ভাবনা একরকম থাকে যে সে যাই দেখবে, সারা পৃথিবীতে যে রং দেখবে সে সাদা কালোতেই দেখবে। তাকে ভাবতে হবে ওই চিন্তা ভাবনা নিয়ে। কিছু কিছু মুড মোমেন্টস, এগুলোকে ধরতে হয়, ভাবতে হয় সে কিভাবে একটা ছবি করতে গেলে সব সময় যে রেডি হয়ে থাকে তা নয়, ওয়েট করতে হয়, তা ভাবতে হয় সত্যি কি এটা আমার কাজে লাগবে কিনা ভবিষ্যতে। কারণ আমরা যে মুহূর্তে ছবি তুলে আসি, ঠিক পরের মুহূর্তে সেই ছবি তোলবার পর সেটা অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। কিন্তু হোমওয়ার্কটা যখন করতে যাই, তখন দেখা যাবে যে ছবিগুলো আমরা এতদিন দেখে রেখে এসেছি ভালো হবে, কিন্তু সেটা সর্বক্ষেত্রে 100% সেটা খারাপ হয় বা ভালো লাগে না কনভার্ট করার পর বা টোনিং করার পর সেটা। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ শ্যামল দাস, শুনতে পাচ্ছি। আপনি চাইলে ইন্টারাকশন করতে পারি, আমরা কি বলবো কাউকে কিছু বলতে? হ্যাঁ, যদি মনে করে, কারণ যেহেতু টাইমটা কম, এর মধ্যে আমি ছবি দেখাচ্ছি, কারোর যদি বক্তব্য থাকে বলতে পারে। কারণ হ্যাঁ, আমি আপনারা যখন একটু আনমিউট করে বলবেন, তবে বেশিক্ষণ মাইক্রোফোনটা অন রাখবেন না, অন্য সাউন্ড যাতে না আসে। কারো কোনো প্রশ্ন থাকলে সৌরভ বড়ুয়া আপনি কথা বলতে পারবেন, কথা বলে আবার মিউট করে ফেলবেন। স্যার নমস্কার। আমার হ্যাঁ একটা বলুন। কোয়েশ্চেন ছিল স্যার। প্রি ভিজুয়ালাইজেশন একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যেমন একটু আগে আপনি যে ছবিটা দেখালেন,
ওই ছবিটাতে মোমেন্টটা আসলে আগে থেকে কি মানে কল্পনা করা হয় এমন কিছু, নাকি মানে একটা প্রিভিজুয়াল একটা ব্যাপার থাকে না? আমি এটা ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আমি এই ছবিটা আমি ধারণা করছি যে এটা আপনার কাছে মানে আগে থেকে একটা এ ধরনের ধারণা বা প্রিভিজুয়েশন ছিল। না, এরম কিছু না, এটাকেই বলে ডিসিসিভ মোমেন্ট। কারণ এখন ছবি তুলতে গেলে, বিশেষ করে হিউম্যান ইন্টারেস্টের উপর ছবি তুলতে গেলে খুবই সমস্যা হয়। সারা পৃথিবীর লোক হয়তো কতটা ফেস করছে যায় না, আমাদের বিশেষ করে ইন্ডিয়ায় বা কলকাতাতে হয়। কারণ কেন ছবি তুলছে এই কোয়ারিটা তার কাছে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো অ্যালাউ করে যে না হ্যাঁ ছবি তুলুন। বিশেষ করে এটা যেমন রাজস্থানের ছবি। এইবার এদের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এটা পরপুরুষকে তারা দেখাবে না, তাদের নিজের মুখ দেখাবে না, ঘোমটাটা টেনে থাকে। তাই এইবার একজন মানুষকে যদি পার্টিকুলার তার মুড ধরতে হয়, এই ঘোমটার তলায় যে কি রয়েছে, তার চোখ আছে বা এই যে ছোট্ট সুন্দর একটা অর্নামেন্ট নাকে লাগানো রয়েছে, এইগুলো, বা শুধু তাই নয়, এই কাপড়ের সঙ্গে যে একটা এমব্রয়ডারি কাজ রয়েছে, এইগুলো আমাকে অ্যাট্রাক্ট করছে। বাট আই হ্যাভ টু ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম। টাইমটা কখন হলো, যখন সে এই ঘুঙ্গরটা পেছন থেকে একটু তুললো, সে কিন্তু দেখছে যে একজন আমার উল্টো দিকে কেউ বসে আছে, সে আমার ছবি তুলছে। সে কিন্তু থ্রু তার কাপড় বা গার্মেন্টস দিয়ে কিন্তু লুক করছে বা দেখছে, কিন্তু সে মনে হচ্ছে যে না, অসুবিধা নয় বা হার্মফুল নয় পার্সনটা বা ফটোগ্রাফারটা। তখন সে মনে হয় যে না একটুখানি তুলি। এই একটুখানি তোলার পর সে দেখা গেল সে চোখ আমার ফেস টু ফেস হলো। এই সময়টা, এই যে পার্টিকুলার মোমেন্টটা, সে কিন্তু আর দ্বিতীয়বার আমাকে দেবে না, বা আমিও তুলতে পারবো না, বা আমার পক্ষে সম্ভব না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই লাইটিংটা, এই যে চোখটা ওই আলো থেকে বেরিয়ে এসছে, ওইটুখানি আমাকে দেখতে হবে বা ওইটুখানি দেখার সুযোগ। বোঝাতে পারলাম? জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। এটা একটা সূর্য চাঁদিপুরের মর্নিং অ্যাক্টিভিটিস হচ্ছে, সূর্য উঠছে। আহ দুটো গ্রামের মেয়ে ফিস কালেকশন করছে। দিস ইজ রম্বা। একটা ছেলে অবজারভার, মানে আমার ছবির টাইটেল হচ্ছে অবজারভার। বোটিং হচ্ছে। সে জেলের আর কি ছেলে। সে অপেক্ষা করছে কখন এই নৌকা থেকে সমস্ত সম্পত্তি পাড়ে আসবে বা দাঁড়াবে। একটা লেজার টাইম সে অপেক্ষা করছে। এটা ফ্রেম উইদিন ফ্রেম। আমাকে একটা এই সিমেন্টের একটা ব্লকের মধ্যে সে ছেলেটা দাঁড়িয়ে আছে। আমাকে একটা লো অ্যাঙ্গেল থেকে ভাবতে হচ্ছে, যদি আমি পুরোটাই তাকে তুলতাম, ডাইমেনশনটা অন্য চেঞ্জ হয়ে যেত। সে যখন চেঞ্জ হয়নি, তখন আমাকে দেখতে হচ্ছে যে এই দুটো নৌকাকে ব্যালেন্স করে, যেহেতু রাইট সাইডটা, এই লেফট সাইডটা একটু ভারী হয়ে গেছে, অতএব রাইট সাইডটাকে আমাকে একটা ব্যালেন্স করার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে। নৌকাটা যখন মাছ ধরতে ধরতে এই জায়গাটা এসছে। এটা অরুণাচল প্রদেশের একটা সার্কিটে তোলা। আমাকে এটা অ্যাট্রাক্ট করে এই কারণে, যেহেতু স্ট্রিট ফটোগ্রাফি এবং সবজি বাজার থেকে আনা বা নিজেদের ক্ষেতের থেকে আনা, তার মধ্যে যেটা আমাকে স্ট্রাইক করে এবং যেটা ছবি তুলতে যে এই ভদ্রমহিলা আমাকে মারে এবং অনেক কিছু জিনিস ছুঁড়ে ছাড়ে মানে আমাকে ছবি তুলতে দেয়নি, সেটা হচ্ছে এই যে ভোদর, বা আমরা এখানে অনেকে বলি আর কি খাটাস ফাটাস, অনেকে অনেক জায়গায় অনেক নাম করে, সেটা বিক্রি করার জন্য বেঁধে রেখেছে। এটা আমার চোখে পড়ে। চোখে পড়ার পর আমি যতক্ষণ ওইটাকে তোলবার চেষ্টা করছি, ও আমাকে ডিস্টার্ব করছে। তার মানে ও বুঝতে পারছে এটা ইলিগালি কোনো কাজ হয়েছে, এটা স্বাভাবিক এরকম পাবলিকলি ওপেন করে রাখার কথা নয়। কিন্তু আমি দেখেছি যখন, অতএব আমাকে একটা অন্তত ফ্রেম করতেই হবে। এটা পুরুলিয়ার খুব জন প্রতিশ্রুতি বা একটা বেশ কমিটেড একটা ইভেন্ট, গরুকাটা উৎসব। জানি না সন্তোষ দা এখানে আছেন কিনা, শুনেছিলাম তো প্রেজেন্ট থাকবেন। তা এটা একটা অ্যাক্টিভিটিস, সেটা বিশেষ করে সন্ধ্যেবেলা হয় গ্রামে গ্রামে। গরুকে একটা ওই স্কিন দিয়ে, মানে গরুরই লেদার দিয়ে তাকে অ্যাট্রাক্ট করা হয় বা তাকে ডিস্টার্ব করা হয়। এটাই ওদের মধ্যে একটা রিচুয়াল বা খেলা। তাকে পুজো করা হয় বিভিন্ন, দেখুন গায়ে ছোট 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 কালার করা আছে, এই কালার গুলো তাকে করে তাকে পুজো করে দেয় গ্রামের মহিলারা। তারপরে এই পুরুষরা এসে এইগুলো প্রোগ্রামটা অর্গানাইজ করে। এটা রাজস্থানে জাস্ট সানরাইজ হচ্ছে সেই সময় আর কি। একটা উটের সেলার, মানে ক্যামেল সেলার, সে দাঁড়িয়ে আছে বায়ারদের জন্য অপেক্ষা করছে।
এটা একটা সিলিউট ফর্মে রাখা হয়েছে, যেহেতু বুঝতেই পারছেন যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর লাইট। এটাও রাজস্থানের ছবি। সেন্টার অফ ইন্টারেস্ট ছিল এই টারবান বা মাথাটা, এইখানটাকে আমি ফোকাস করেছিলাম। একটা ডিসকাশন চলছে তিনজনের মধ্যে। এনিওয়ে, এটা অ্যাঙ্গেল দেখার জন্য আর কি এটা ভাবনা। এটা মনে হচ্ছে কম্পোজিট ছবি, কম্পোজিট নামে ডাইরেক্ট এটা ছবিটা। এটা হচ্ছে ট্রাইবাল ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ডের, আমি পার্টিসিপেট করেছিলাম অ্যাওয়ার্ডের জন্য, এই সরি কম্পিটিশনে দিল্লির দিল্লি হাটে। সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমি অ্যাটেন্ড করেছিলাম আরো 5 জনের সঙ্গে। তা প্রাইজ ডিস্ট্রিবিউশনের আগে ওখানে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত ট্রাইবেলরা একটু একটু করে পারফর্ম করবে। সেই স্টেজ পারফরমেন্স চলছিল এবং এই মেয়েটা ব্যাকগ্রাউন্ডের একটা ব্যানারে লাগানো ছিল। সেই অবস্থায় ওর অ্যাক্টিভিটিস এর সঙ্গে একটা কোয়েনসাইড করি এই সময়টা। আশেপাশে প্রচুর লেখালেখি ছিল, যেহেতু অনেকটা আমাকে ক্রপ করতে হয়েছে বাধ্য হয়ে। এইবার প্রশ্ন হচ্ছে, যেটা একটা পয়েন্ট আমি আগে থাকতেই বলেছিলাম, ফান্ডামেন্টাল কতগুলো পয়েন্ট বা মেজর অ্যাডভান্টেজ, কি অ্যাডভান্টেজ আছে। যে আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনোক্রোমটা আমি পরে আসছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি করি, তাহলে এখানে একটা বিভিন্ন লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে একটা বিভিন্ন রকম ভাবে খেলা হয়। সেটা কেউ ড্রামাটিক চায়, কেউ ফ্ল্যাট চায়। কারণ অনেকেই জানেন যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছবি করেছেন বা করেন, হাই কি লো কি একটা টার্ম আছে, এবং তার ক্যারেক্টারিস্টিকও আলাদা আছে, কি যে কোনটাকে হাই কি বলে, কোনটাকে লো কি বলে। এই ছবিগুলোর ভিন্নতা বা স্বতন্ত্রতা আলাদা। এছাড়া ডিপ কন্ট্রাস্ট, ডার্ক টোন বা ড্রামাটিক এফেক্ট কম্পোজিশনালি চলে যায় বা করতে পারা যায়, যেটা কালারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয় না। কারণ প্রচুর ডিস্ট্রাকটিভ জিনিস চলে আসে, মনটাকে ডাইভার্ট করে। এই জন্য এইখানে কালারের চেয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এইসব ফান্ডামেন্টাল পয়েন্ট গুলো আমাদের একটুখানি হেল্প করে বলেই আমরা মনে হচ্ছে হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে সুইচ ওভার করি। যে মুড থাকে, একটা মিস্টেরিয়াস অরা থাকে যে কোনো কাজে, সে ছোট হোক বড় হোক বা বিগ বাজেটের কাজ হোক বা সিরিজ হোক, যেটার কাজে হচ্ছে কম্পোজিশনাল এলিমেন্টস একটা থাকে, যেটা কালারের মধ্যে অনেক কিছু থাকার সঙ্গে সঙ্গে এটার মধ্যে একটা বেশি জিনিস পাই, যেটা কম্পোজিশনের অনেক সাপোর্ট করে। টোন, টেক্সচার, লাইট, বিভিন্ন উপায় আমি যদি ছবিটার মধ্যে অ্যাপ্লাই করি, বা আদার্স কোনো লাইটের সোর্স থেকে আমি সেটাকে যদি ওখানে ছবির মধ্যে নিয়ে আসি, সেটাও একটা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির জন্য বা মেজর একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এছাড়া ইম্পর্টেন্স একটা থাকে ইমেজ ডেপথের মতন। যদি যে কালারের ছবির মধ্যে যে ইমেজ ডেপথে থাকে না তা নয়, সব সময় থাকে। কারণ যারা কালার ছবি দীর্ঘদিন তুলে তুলে এসছে, এটা তাদের কাছে বিরোধিতার একটা প্রশ্ন। আমি সেটার মধ্যে যাই না, কারণ আমি নিজেও কালার ছবি তুলি। অতএব আহ বেসিক্যালি যদি আমি এটাকে একটু আইসোলেট করি, তাহলে ডেপথ অফ ইমেজটা। হ্যাঁ, আপনি আবার বেরিয়ে গেছেন ইয়ে থেকে, স্ক্রিন থেকে। সরি, একটা কথা। এই মানায়, এই ফটো থেকে ঢুকলাম, বেরিয়ে গেলাম কি করে? ফটো না, স্ক্রিন থেকে, স্ক্রিন। আচ্ছা, আচ্ছা। দাঁড়া দাঁড়া। সরি। এছাড়া ক্রিয়েটিভ স্টোনার বা ডিপ সেন্স অফ ইমোশনাল কানেকশন থাকে ফটোগ্রাফির ওপর, একটা কনভে করা যায় পার্সপেক্টিভ, তার বিভিন্ন মেসেজ থাকে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কতগুলো মেজর অ্যাডভান্টেজ টুকটাক থাকে। এছাড়া তো আর দিনের পর দিন আমরা আরো ডেভেলপ করছি। এইবার দেখা যায় যে এই কালো সাদা বা সাদা কালো ছবির সঙ্গে একটা মনোক্রোম ফটোগ্রাফি ওতপ্রোতভাবেই টানটা জড়িয়ে আছে। তো সবকিছু ছবি কিন্তু সাদা কালো হলে সেগুলো যে মনোক্রোম হবে বা মনোক্রোম ছবি সাদা কালো হবে তা নয়, সেখানে একটা ডিফারেন্স থেকে যাচ্ছে। কারণ আমরা যখন এক্সচেঞ্জ করি, তখন মোটামুটি সেইটার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটার মধ্যে যে চিন্তা ভাবনাটা থাকে বা যে এলিমেন্ট গুলো থাকে, সেটা আবার মনোক্রোম থাকে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং তার সঙ্গে একটা গ্রে টোন সেইটা অ্যাড হয়। কিন্তু মনোক্রোম ছবি হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো থাকছেই, তার সঙ্গে এক্সট্রা একটা টিন্ট থাকে বা একটা রঙের স্পর্শতা থাকে। সেই স্পর্শতা
যে কোনো কালার হতে পারে, যেটাকে আমরা ডুওটোন বলে চালাই। আইদার ইট মে বি ব্লু, আইদার ইট মে বি পিঙ্ক, আইদার ইট মাই গোল্ডেন কালার। কিন্তু সিঙ্গেল একটা কালার দিয়ে যেটা আমরা তৈরি করি সেটাকে মনোক্রোম, বা অনেক সময় এটাকে বাংলা ভাষায় এক রঙের কালার বলে। এখানে আমি একটা ছবি ডিফারেন্সিয়েট করাচ্ছি। ফার্স্ট ছবিটা হচ্ছে কালার, এই কালার ছবিটা আমি তুলেছি। সেটাকে যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, তাহলে ডান দিকের ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর এই দাঁড়ালো। এইবার যখন ওটাকে সিপিয়া টোন বা আদার্স টোন, এটা ব্লু টোনে আমি কনভার্ট করলাম, দ্যাট ইজ মনোক্রোম। যে কোনো টোন একটা যখন অ্যাডিশন হচ্ছে তখন সেটা মনোক্রোম। কারণ আমরা এখানে যখন এই যে কন্টেস্ট কন্টেস্ট গুলো হয় মনোক্রোম, কারণ কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির জায়গায় মনোক্রোমটা লেগে, কারণ এখানে বেশ কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে আমরা করে এসেছি দীর্ঘদিন ধরে। আশিস দা এখানে আছে। যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মধ্যে পার্সিয়াল সোলারাইজ করা বা পার্সিয়াল ওখানে সিপিয়া টোনিং করা, এগুলো আমরা করি। সেই ছবির হয়তো গুরুত্বটা আছে বা সেই ছবির ইম্পর্টেন্সিটা আছে পার্টিকুলার। যেমন হয়তো কোনো জায়গায় একটা চেয়ারের উপর বা একটা এনভায়রনমেন্টের মধ্যে একটা চেয়ার বসানো রয়েছে, সেই টোটালটাই মনোক্রোম, সেই চেয়ারটা পার্টিকুলার সেপিয়া টোনিং করা একটা রিয়ালিটি আনার জন্য বা ছবির মধ্যে একটা ডেপথ আনার জন্য। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে মোটামুটি যেটা হচ্ছে সেটা কি বা কেন আমরা সেটা তো মোটামুটি জানলাম। তাহলে এবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি, সরি, পরবর্তী থেকে যে এই যে ছবিগুলো দেখছি, তো এই ছবি করার সময় এক একটা জিনিস চিন্তা ভাবনা পদ্ধতিগত পার্থক্য সেটা কিন্তু থাকা উচিত আমাদের মাথার মধ্যে। কারণ সবসময় যে ছবি তুললাম সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, সবসময় ছবি তুললাম সেটা মনোক্রোম হয়ে গেল, এই ভাবনা চিন্তাটা কিন্তু একটুখানি অনেকদিন ধরে ডেভেলপ করতে হবে। না করলে এটা কিন্তু বোঝা খুব অসুবিধা হয়ে যায়। কেন? সেটা ছবি দেখেই বোঝাচ্ছি। একটা সানসেট, এটা পুরীর বিচে তোলা। এটা সবাই জানে, এটা খুব পপুলার জিনিস। আমরা অনেকেই খাই বুড়ির আহ দাড়ি বলে বা যাই হোক, হোয়াট একটা ক্যান্ডি এটা, সেটা বিক্রি হচ্ছে। এইবার চিন্তা করুন, এই কালারের মধ্যে, এটা কালার ছবি, কালারের মধ্যে প্রচুর রং রয়েছে। সেই রঙের আধিক্যটা হচ্ছে যেটা এখানে বিশেষ করে অরেঞ্জ কালার বা ইয়েলো কালার আমাদেরকে অ্যাট্রাক্ট করছে। অ্যাট দ্য সেম টাইম ব্লুর সঙ্গে এই পিঙ্ক কালারের যে ক্যান্ডি গুলো আছে সেটাও আছে। এই ছবিটাকে যদি আমি এবং পারতপক্ষে ইয়ে করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি এবং তার সঙ্গে একটা টোনিং করি, দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে। দেখুন কতটা ডিফারেন্স হচ্ছে। যে রংটা আমি আগে দেখেছিলাম এই এত মাল্টি কালারের মধ্যে, সেই মাল্টি কালারের সঙ্গে সঙ্গে সেইটাকে আমি যদি আবার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফার করি, বা যদি একটা ব্লু টোন দিই বা যদি একটা পিঙ্ক টোন দিই বা ইয়েলো টোন দিই, সেটা কি সবসময় কি অ্যাপ্রোপ্রিয়েট? সেটা কি সবসময় কি ভালো লাগবে? নট নিশ্চয়, নাও লাগতে পারে। সেই জন্য ছবির নির্বাচনটাও করা দরকার। যে আমি যে স্টিল ছবি তুলছি বা একটা কোনো মুভেবল ছবি তুলছি, সেই ছবিটা আমি কনভার্ট করব, যদি ভবিষ্যতে ভাবি যে এটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করব, তাহলে এই ভাবনা চিন্তাটা আগে থাকতে করা দরকার যে আদৌ এই সাবজেক্ট ম্যাটারটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ফিট করবে কিনা। কেন করবে না সেটা আমি পরের ছবি থেকেই দেখাচ্ছি। কারণ কিছু কিছু রং আছে যেটাকে ডমিনেট করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, যে তাকে আইডেন্টিফাই করার জন্য, কারণ যে কালার হবে তাকে একটা গ্রে টোন বা ডিপ গ্রে বা লাইট গ্রে বা মিডিয়াম গ্রে কিছু একটা টোন দিয়ে তাকে আইডেন্টিফাই করা হবে। কারণ আমরা তো দেখছি চোখে কালার, কিন্তু সেইটা যখন আউটপুট তৈরি করছি সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে সে রঙের চিন্তা ভাবনাটা পাল্টে যাচ্ছে। আমি তখন তাকে অনেকগুলো রঙের মধ্যে থেকে তাকে খুঁজতে হচ্ছে সত্যিকারের কোনটা আমার গ্রিন কালার, কোনটা আমার রেড কালার, কোনটা আমার ইয়েলো ছিল। এটা হচ্ছে বিশাল একটা তারতম্য। এই ভাবনা চিন্তাটা একটা রাখতে হবে। এটা হচ্ছে একটা ক্যাটারপিলার দিচ্ছে, ছবিটা একটু দেখে রাখুন, একটা পাতা সে ডিস্ট্রয় করছে বা খাচ্ছে, জাস্ট হোয়াট এভার। এখানে গ্রিনের সঙ্গে একটা কন্ট্রাস্ট কালার টাচ আছে, সেটা হচ্ছে ওর রেড। ওর গায়ের মধ্যে এই দু তিনটে রেড কালারের যে স্পট, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা ভেরি ন্যাচারাল একটা ছবি, আমরা বহু লোকে দেখি বহু জায়গায়। এবার এই ছবিটাকে আমি আস্তে করে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফার করলাম, পার্সিয়ালি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রান্সফার করলাম। দেখুন চেঞ্জ হয়ে গেল। যে রংটা আমি ওই ইয়েতে দেখছিলাম, ওর মাথাতে লাল রং বা ওই যে বাইট করার পদ্ধতি বা পজিশন পাচ্ছিল, সেইটা কিন্তু আস্তে করে এই ছবিতে দেখুন একটা, কি বলবো, ক্যামোফ্লেজ করে গেল পাতার রঙে। সেখানে পাতার যে গ্রিনটা তাকেও একটা গ্রে টোনে আনতে হচ্ছে, আবার যে রেড কালার তাকেও একটা গ্রে টোন হচ্ছে। এই আইডেন্টিফিকেশনটা একটু নিজেকে ভেবে নিয়ে করতে হবে। কারণ এই ভাবনা চিন্তাটা হয়তো আমরা হোমওয়ার্কটা যখন করি হয়তো পার্সিয়ালি যদি করি যে ক্যাটারপিলারটাকে বার করার জন্য আমাকে
সাবডিউট করতে হবে, পাতার রংটাকে আরো চেপে দিতে হবে বা ডার্কার করে দিতে হবে, সব সময় সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা গড নোস, কারণ সেটা না দেখা পর্যন্ত সেটা বোঝা যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও দেখা যায় সেটা হয়তো হয়, আবার কখনো ক্ষেত্রে হয়তো সুইটেবল হবে না। ওপরের কালার ছবিটা দেখুন, কতগুলো কালার, মাল্টি কালার ছবি। এই মাল্টি কালার ছবির মধ্যে প্রত্যেকটা নিজস্ব নিজস্ব কালার একটা আইডেন্টিফিকেশন করা হয়েছে। কিন্তু সেই ছবিটা যখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করলাম, তখন ওপরের সঙ্গে এটা কম্পেয়ার করে দেখুন, নীল, লাল, হলুদ, সবুজ প্রত্যেকটা জিনিস কিন্তু ধীরে ধীরে একটা গ্রে টোনের মধ্যে ডেভেলপ করে গেছে, বা স্কিন কালারটাও সেই একই হয়েছে। এইবার আমাকে পার্টিকুলার আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ ইয়েলো, হুইচ ওয়ান ইজ ব্লু, হুইচ ওয়ান ইজ রেড। ন্যাচারালি এইখানতে আমাকে আহ, এই চিন্তা ভাবনাগুলো রাখতে হবে যে সব ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো লাগবে না, সব ছবি মনোক্রোম ভালো লাগবে না, একটু ভাবনা চিন্তা হবে। তাহলে আমরা লাস্টে যে চলে এসেছি, এই যে মনোক্রোমে যে বেসিক এলিমেন্টস গুলো কি সেগুলো একটুখানি দেখা দরকার। কতগুলো পয়েন্ট, বেশি না, এটা যেহেতু খুব এলাবোরেটলি এবং ভাস্ট সাবজেক্ট, আমি কয়েকটা পয়েন্ট একটু আলোচনা করছি। লাইট অ্যান্ড শ্যাডো। লাইট অ্যান্ড শ্যাডোটা মনোক্রোম ছবি বা সাদা কালো ছবির পক্ষে খুবই খুবই জরুরি। কারণ একটা খুব সুন্দর গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে ইউটিলাইজেশন অফ লাইট অ্যান্ড শ্যাডো, মানে শ্যাডোটা কতটা থাকলে লাইটটা বেটার বেরোবে, বা লাইটটা কতটা কম করলে শ্যাডোটা ডিটেলস বেরোবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু এটা ছবি ছবি তোলবার সময় কোনোদিন কখনো হয়নি, হবেও না। কারণ সেইভাবে মানসিকতা নিয়ে লোকে ছবি তোলেন, যে আমি এই ছবিটা তুলছি, পাতার রঙের সঙ্গে গোলাপের রংটা মার্চ করে যেতে পারে, তাহলে কি গোলাপটাকে আলাদা তুলবো, পাতাটা কি পরে তুলবো, এটা কখনোই হবে না। কিন্তু আমার যখন আউটপুটটা করতে হবে তখন আমাকে ভাবতে হবে এইগুলো, টেক্সচার আর কন্ট্রাস্ট। এই টেক্সচার কন্ট্রাস্টটা একদম ওতপ্রোতভাবে জড়িত এই মনোক্রোম ফটোগ্রাফি বা বা যাই হোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফির সঙ্গে। কারণ এটা অনেক কিছু ভাবে হেল্প করে বা পোর্ট্রে করে সাবজেক্টের ডিটেলস। কারণ কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি একটা পাতা আর ক্যাটারপিলারের মধ্যে ছবি, তার কমিউনিকেট করার যে সুযোগ সুবিধা, সেই ডেপথ, রিচনেস, সেইটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট ছবির ক্ষেত্রে। এছাড়া কম্পোজিশন বা ফর্ম, যে কোনো ভাবেই যদি প্যাটার্ন কিছু থাকে কোনো ছবির মধ্যে, সেটা খুব এনহ্যান্স করে ছবির মধ্যে, বা লাইন বা কোনো অল্টারনেশন, শেপস, এগুলো কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা মনোক্রোম ছবির মধ্যে, বিশেষ করে যারা আর্কিটেকচারের ছবি তোলে তারা জানেই, প্রত্যেকে তারা জানে এবং বোঝে যে একটা আর্কিটেকচার ফরমেশনে সেখানে কতটা ডেপথ থাকা দরকার আছে, কতটা কম্পোজিশনালি ফর্মের এস্টাবলিশমেন্ট দেখা আছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে এডিটিং। এবার এডিটিংটা হচ্ছে একটা মাস্টার। হ্যাঁ, আবার আপনার স্ক্রিন থেকে বেরিয়ে গেছেন আবার। শ্যামল দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকছি, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সরি, এই এডিটিংটা একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ আমরা যখনই কোনো রকম ভাবে টিউনিং করতে যাই, বিশেষ করে সে পোর্ট্রেট তুলি বা ল্যান্ডস্কেপের ছবি তুলি বা যে কোনো স্ট্রিমে তুলি বা নেচারের ছবি তুলি, তখন এই এডিটিংটা খুব বাস্ট। সব যদি মার্চ করে যায় বা ক্যামোফ্লেজ করে যায় একটা কালারের সঙ্গে আরেকটা কালার, তখন কি এটা খুব অসুবিধা হয়ে পড়ে। কারণ এটা তো আমাদের একটুখানি দেখতে হয় যে তিনটে কালারের মধ্যে, বিশেষ করে সাদা, কালো এবং হোয়াইটের মধ্যে একটা টোটাল কনসেপ্টটা আমাকে ডেভেলপ করতে হচ্ছে বা আনতে হচ্ছে। এখানে একটা ল্যান্ডস্কেপ দেখাচ্ছি। যারা ল্যান্ডস্কেপ ছবি তোলে তারা মোটামুটি ভালোই জানে যে ল্যান্ডস্কেপে বেসিক যে পয়েন্ট গুলো থাকে সেটাকে মাথায় রেখেই ল্যান্ডস্কেপটা করতে হয়। এবার এই ছবিটাকে আমি একটা পার্সিয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি। দেখুন ডিফারেন্সটা কতটা হয়ে গেছে। এই যে টোনাল ভ্যালুটা, সেই টোনাল ভ্যালুটা খুব ডিটেলস এর অভাব বহু জায়গায় হচ্ছে। সেই অভাবটা যদি আমি ফুলফিল করতে পারি, তাহলে আমাকে হোয়ামওয়ার্কটা ভালো করে করতে হবে। আর না হলে আমাকে ছবি তোলার সময় চিন্তা ভাবনা করতে হবে যে আমি কতটা সাকসেসফুলি অ্যাচিভ করব। রাজস্থানের ছবি তোলা একটা মুড, এরা একটা র্যাডিশ বিক্রি করছিল, মানে মূলো বিক্রি করছিল। ভদ্রমহিলা কিছুতেই ছবি তুলতে দেবে না, মুখ ঢেকে রাখছে বারবার।
আমাকেও দূর থেকে অপেক্ষা করতে হচ্ছে যদি একটা চান্স পাই, এই আর কি। ওই সময় তার পাশে বান্ধবী হোক বা যাই হোক, অ্যানাদার সেলার, সেও অপেক্ষা করছে যে ও কেন হাসছে বা কেন কথা বলছে, ওরা তো নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। এই মুডটাই আমি একটুখানি ধরবার চেষ্টা করেছি। দিস ইজ অলসো রাজস্থানের একটা কাপল, ছবির টাইটেল সি ইজ মাই ওয়াইফ। একটা মুড, কেন অনেক লোক দেখে বেশ তিনি চমকে উঠেছেন। ফ্যামিলি নিয়ে বিভিন্ন অকেশনে ভারতবর্ষে ঢোকে, আমরাও ভারতবর্ষে এদের যাই ছবি তোলার জন্য। এটা একটা ছোট্ট কনসেপচুয়াল ছবি, কারণ আমাকে অ্যাট্রাক্ট করেছে এই কারণে যে আমি যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছবি তুলতে গেছি বা ঘুরতে গেছি বা ওখানে দাঁড়িয়ে আছি, তখন সরি, না, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি চলুন, আরেকজনের সাউন্ডটা খুলে গেছে। ও আচ্ছা আচ্ছা। তা ওকে। সে ছেলেটা ফুটবল খেলছে, এবার ফুটবল খেলার সঙ্গে সঙ্গে সে তো সারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। আমি কনসেন্ট্রেট করলাম গোল্ডেন পয়েন্টে রাখা এই বুটটাকে, সে বুটটাকে খুলে রেখে খুলছে। তখন আমাকে স্ট্রাইক করলো সেই বুটটা কোনো কারণে হয়তো অসুবিধা করছে বলেই হয়তো তার বুটটাকে খুলে রাখা। তখন এই বুটটাই হয়ে গেল আমার সেন্টার অফ ইন্টারেস্ট। ন্যাচারালি আমি কোনো না কোনো সময় ছেলেটা আসবে ফুটবল নিয়ে বা যাবে বা ক্রস করবে, এই পার্টিকুলার মোমেন্টের জন্য আমাকে একটু হাফ অ্যান আওয়ার দাঁড়াতে হয়েছিল ছবিটা নেওয়ার জন্য। একটা ওয়ান সোর্স লাইট বিকেলবেলা আসছে, ছবি দেখলেই বুঝতে পারছেন। এটা কলকাতার আহ বাবুঘাটে তোলা, রান্না তৈরি হচ্ছে। আহ দূর থেকে অবজার্ভ করছি, মানে হাতা করে করে বা ছানপা করে করে খাবার ভাত তুলছে। এটা কি সার্ভিস দেওয়া হবে। কারণ যখন এই ভাতটা তুলছে তখন আমার এর মধ্যে একটা অন্যরকম কি বলবো, একটা মাদকতা চলে আসছে, কারণ এই যে ভাতের ধোঁয়াগুলো কন্টিনিউ, গরম ভাতের ধোঁয়াগুলো উঠছে এবং এই সাদা একটা কি বলবো, একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্টের মধ্যে এই কালো হাত, যে হাতটা বোঝাতে চাইছে যে আমাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু সার্ভিস দিতে হবে, এই শক্ত হাতটা আমার মনে কোনো কারণে অ্যাট্রাক্ট করলো। কারণ আমি বিশেষ করে যেহেতু আমার সাবজেক্ট ম্যাটার হিউম্যান ইন্টারেস্ট, হিউম্যানকে নিয়ে ভাবনা চিন্তা করা বা মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বা তার যেমন ফ্লোরা ফনা যেরকম থাকে নেচারের মধ্যে। কারণ মানুষ সবসময় মানুষের সঙ্গে কিছু না কিছু সে অ্যাক্টিভিটিস আছে, সে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, বাড়িতে থাকুক কি বাড়ির বাইরে যাক, সে কিছু না কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে। সেই অ্যাক্টিভিটিস গুলো তোলবার সময় আমরা জানতে পারি কিছু কিছু মুহূর্ত থাকে আছে যেটা খুব অ্যাট্রাক্ট করে, সে প্রকৃতপক্ষে যদি সেই চিন্তা ভাবনার মধ্যে ঢুকতে চায়। এটা আমার একটা বেশ পুরনো নেগেটিভের সময়কার ছবি, বহু বছরের আমার অতি প্রিয় ছবি, এবং ডেভেলপ করেছে সারা পৃথিবীতে, প্রচুর অ্যাওয়ার্ড আছে এই ছবিটায়। সমস্যাটা হচ্ছে জামশেদপুরে এরকম পাথরের খাদের মধ্যে আমরা ছবি করতে গেছিলাম। কারণ আমি আগেও বলেছি ছবি কখনো তৈরি হয়ে থাকে না, তৈরি করতে হয়। কেউ কেউ এটাকে অনেক সময় অর্গানাইজ করে বা অ্যারেঞ্জ করে, আমাকেও করতে হয়েছিল। আমার সঙ্গে কলকাতার শান্তিরাম মণ্ডল এবং বেশ কিছু নামি দামি ফটোগ্রাফার আমার সঙ্গে ছিল। সেই গরুর খুলিটাকে আমি পেয়েছিলাম একটা পাথরের খোঁজের মধ্যে আটকে ছিল। তা সেইটাকে নিয়ে ওর চোখের মধ্যে যে কালো গর্তটা রয়েছে সেইটাকের মধ্যে আঙুল ঢুকিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যদি কম্পোজিশনালি কোথাও আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু সেটা তো আমাদের সবসময় রেডি থাকে না, রেডি করে নিতে হয় বা অপেক্ষা করতে হয় পার্টিকুলার ডিসিসিভ মোমেন্ট বা পার্টিকুলার ওই মোমেন্টটাকে ধরবার জন্য। ফর্চুনেটলি আমি এটাকে ওই পাথরের উপর বসিয়ে যদি একটা তুলে রাখি, মানে একটা যে কোনো কন্টেন্টের জন্য এটাকে তুলে রাখি, ভবিষ্যতে যদি এটা কি কিছু ভাবা যায় তুলব। ফর্চুনেটলি এই গরুটা তলা থেকে কোনো কারণে উঠে আসে, মানে এটা কিন্তু আর দ্বিতীয়বার আমি ভাবতে পারবো না যে কেন গরুটা আসলো, ওর পেছনে কি আরো একটা গরু আসতে পারে কি, বা অনেকগুলো আসতে পারে, বা হিউম্যান কিছু চলে আসলো কি, এগুলো আমার তখন ভাবনার মধ্যে ছিল না। তখন দেখলাম যে এইবার টোটাল ছবিটাই কিন্তু সাদা কালো বা মনোক্রোম বা হোয়াট এভার তোলা হয়েছে। এইটাকে ছবির মধ্যে রিয়ালিটি বা ইম্প্যাক্টনেস আনার জন্য এটাকে আমাকে একটা লিটল বিট সেপিয়া টোনিং করা হয়।
বা করতে হয়। যদি এটা আমি সাদা কালো রাখতাম তাতেও অসুবিধা নেই, কিন্তু একটু আইসোলেট করার জন্য এটাকে করা। এটাও আমার খুব একটা অতি পরিচিত, কুমোরটুলিতে তোলা। আমাদের কলকাতাতে কুমোরটুলি একটা জনপ্রিয় স্থান, যেখানে সারা পৃথিবীর মানুষ কোনো না কোনো ভাবে একবার ঘুরে গেছে। তা যাই হোক, সেই মেয়েটা অনেকক্ষণ ধরে দরজা ধরে অপেক্ষা করছে, হয়তো তার কোনো প্রিয়জনের জন্য অপেক্ষা করছিল। সে কখন আসবে যায় না। একটা ফেস্টিভ মুড চতুর্দিকে চলছে, আমরাও সেই আনন্দে ছবি তুলতে গেছি। কিন্তু সামহাও মেয়েটাকে দেখে আমার মনে একটা কষ্ট হলো, যে একটা ওর রিদিম কোনো কারণে হারিয়ে গেছে, মানে লস্ট অফ রিদিম আর কি। সে হয়তো এমন ভাবে তাকিয়ে আছে, এমন ভাবে ওয়েট করছে কারোর জন্য, সেটা ভেরি মাচ আনএক্সপেক্টেড। মানে ওই ধরনের চিন্তা ভাবনা হয়তো আমাদের ওই সময়টা ছিল না, হয়তো ওর কাছে রয়েছে। তাই এই দেয়ালের বাঁশি বাজানো সঙ্গে আমি এটাকে কম্পোজিশন করার চেষ্টা করি, রাখার চেষ্টা করি। যদিও অবশ্য কয়েক মিনিটের মধ্যে ভেতরে ডাক দেয় ও চলে যায়, কিন্তু ওই সবই একই জিনিস, একটু অপেক্ষা করতে হবে। নাহলে সবসময় কোনো কিছু রেডি থাকে না, থাকলে তো সেটা গড গিফটের ব্যাপার। ওয়ান অফ মাই ফেভারিট শট, লাস্ট চান্স। সানডে সানডে করে এই পায়রা বা কবুতর পাখিদের কুকুরদের খেতে দেয় আমাদের মল্লিকঘাট, এশিয়ার বিগেস্ট এবং সারা পৃথিবীর সবচেয়ে বড় ফুলের মার্কেট। সেই মার্কেটে আমাদের রবিবার রবিবার একটু যাওয়ার ব্যস্ততা থাকতো, আউটিং থাকতো। তা এখন এই সব পার্ট গুলো সব উঠে গেছে, কারণ এখন আর পাখিরা খেতে চায় না বা খাওয়ানো হয় না। তা এনিওয়ে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। এই তিনজন মানুষ প্রত্যেকটা রবিবারে এই কিছু খাবার পায়রাদের দেয়, এবং তার সঙ্গে বাচ্চাদের, ওই বাঁদিকে যারা রয়েছে তাদের যদি এক্সেস থাকে তবেই দেবে, নাহলে দেবে না। তা আমার সামনে হঠাৎ মেয়েটা এরকম খালি থালা বাটি হাতে চলে এলো। আমি দেখলাম বেশ অদ্ভুত ব্যাপার তো। ও কিন্তু, যেহেতু বকবে বলে, ও কিন্তু থালা বা বাটি, ব্ল্যাঙ্ক যে জিনিসগুলো এগুলো কিন্তু শো করছে না, পেছনে রেখে দিয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, সরি, ছবি সবসময় সামনের দিকে হয় এটা ঠিক, কারণ যেহেতু আমাদের চোখ সামনের দিকে রয়েছে, ভিশনটাও আমরা সামনের দিকে পাচ্ছি। কিন্তু নট অনলি দ্যাট, যে পেছনেও ছবি তৈরি হয়। কারণ আমার বিখ্যাত ছবি আমি দেখাবো, সেটা আমার পেছনে যে ঘুরে তাকিয়ে ছবিটা আমি করি, সেটা ওয়ান শটেই একবারই করতে হয়েছে। সেটা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব। আমি পরে আসছি। এই ছবিটা তোলার পর, এটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তুলিনি তখন, সেটা কালারেই তোলা হয়েছিল। এটাকে মনোক্রমে কনভার্ট করা হয়, কারণ কালার করতে গেলে আপনারা জানেন কালারের বেশ কিছু জায়গায় ডিস্টারবেন্স থাকে। কারণ এই বাঁদিকের যে লোকগুলো, এদের প্রচুর কালার ছিল। তারপরে দেয়ালে একটা অদ্ভুত বিচ্ছিরি রং ছিল, যেটা ছবির পক্ষে খুব হার্মফুল। কারণ যে কোনো ব্লু কালার, বিশেষ করে কালারের, খুব ডিস্টার্বিং। এবং সেটা যদি একটা মেজর পোর্শন আটকে রেখে দেয়, সেটা খুব ডিস্টার্ব করে। এটা হচ্ছে ছবির টাইটেল, লাস্ট চান্স। এটা একটা পোর্ট্রেট, সাদিক, ট্রানজিট ক্যাম্পে তোলা। কারোর বক্তব্য থাকলে করতে পারেন, আমি বলতে রাজি আছি। এটা হচ্ছে মুড আর মোমেন্টস। আমি বাসের জন্য সিমলাতে ওয়েট করছিলাম, হঠাৎ দেখি দুটো মেয়ে ছাতা মাথায় দিয়ে ওয়েট করছে। আমার কাছে তখন 70-300 নল ছিল। সে কারোর জন্য হয়তো অপেক্ষা করছে, সে আসবে। আমার ওই পার্টিকুলার ওই মুডটা আমার ভালো লাগে এই কারণে, ছাতার উপর থেকে একটা লাইট এসে ওদের মুখের ওপর পড়েছে, সেইটাই আমরা প্রথমে দেখলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের ফাদার অফ ডিসিসিভ মোমেন্ট কাটিও বেশো বহু ছবি তুলেছে, সারা পৃথিবীর লোক তার কাছে, মানে তার কাজের জনপ্রিয়তা জানে। 1 মিনিট আগেও হবে না, 2 মিনিট পরেও হবে না, পার্টিকুলার একটা মোমেন্ট আছে, যে মোমেন্টটাকে তুলে ফেলতে হবে বা দেখতে হবে বা অবজার্ভ করতে হবে। কারণ বেশি সময় নিয়ে ভালো জিনিস কখনো থাকে না। এটা সিকিমের একটা মনাস্ট্রিতে, 3টে লামা, এদের ডেইলি একজন সেলারকে রোজ পায়। কারণ রোজ ওই ওই খিচুড়ি আর ওই পায়েস, নালে এই সাদা ভাত খাওয়ার থেকে ওরা একটু স্বাদ বদল করে। বিভিন্ন রকম টফি, লজেন্স, আচার, বাদাম, বিস্কুট রোজ এসে ঝাঁপিয়ে পড়ে। দেখেই বোঝা যায় ওদের অ্যাসোসিয়েশনটা কি লেভেলের। কারণ লোকটাকে যেভাবে চাপটে ধরে রয়েছে, রিয়েলি ইট অ্যাট্রাক্টস মি ভেরি মাচ।
এটা একটা সিলিউট ছবি, দেখলেই বোঝা যাচ্ছে এটা জাস্ট মর্নিং এ পুরীতে তোলা, এই সরি বেনারসে তোলা। মর্নিং অ্যাক্টিভিটিস হয়, যারা বেনারসে গেছে জানেন। এই অ্যাক্টিভিটিস এর জন্য আমিও দাঁড়িয়েছিলাম। দুজনে ব্যায়াম করছে, আর একজন ব্যায়াম করে তার গার্মেন্টস রেডি করছে। ব্যাকগ্রাউন্ড কালার ছিল যেহেতু, তো সেই কালারের থেকে সেই কালার চেয়ে অনেকটা কম, এই ব্রাইটনেসটা হয়তো কালারে ছিল না, তাকে এনহ্যান্স করতে হতো। তা ন্যাচারালি সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে মনে হলো যে না, একটা সিলিউট ফর্মে আসলে একটা প্যাটার্ন বা একটা এক্সিস্ট কোনো কিছু একটা করছে, দেখে মনে হলো। এটাও সেই একই জিনিস ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। একজন দেহাতি মানুষ হয়তো ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার এই ভাঁজ করা বুট জুতোটা আমাকে টানে। কারণ সেই জুতো দুটো রেখে সে উবুড় হয়ে শুয়ে আছে, পায়ের পজিশন দেখেই বুঝতে পারছেন। আমার ওই একই জিনিস, সেন্টার অফ ইন্টারেস্ট পা আর জুতো, এইটুখানি আমি কভার করলাম। এটাই হিউম্যান ইন্টারেস্ট, মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা। সানরাইজ হচ্ছে বেনারসে একটা টিপিক্যাল ল্যাম্প। এটা বেনারসে সব ঘাটেই মোটামুটি অল্প বিস্তর থাকে, দেখেছেন। একজন পুরোহিত, একটা ইন্টারাকশন চলছে, তার হয়তো পুজো পাঠ বা কোনো একটা আলোচনার সঙ্গে ন্যাচারালি প্রেজেন্ট ছিলাম। ভালো লাগলো যে একটা সূর্য আস্তে আস্তে উঠছে, একটা নতুন দিন শুরু হচ্ছে। হয়তো ওনাদেরও নতুন দিন, দুজনেরই শুরু হয়েছে, আমিও আমার দিনটাকে শুরু করেছি। একটা রাস্তার মধ্যে যেতে যেতে একটা মুডের ছবি তোলা। কারণ ছবি তুলতে গেলে পার্টিকুলার সবাই অ্যাক্সেস দেয় না বা দিতে চায় না। কারণ অনেকে, যেমন পুরুলিয়াতে বাচ্চা ছবি তুলতে গেলে খুব অসুবিধা হয়, তাড়া করে, মারধর করে, ক্যামেরা কেড়ে নেয়। অনেক কষ্টে পরে মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে জানতে পেরেছি, বিশেষ করে অ্যানসেস্টার যারা বাড়িতে বয়স্ক যারা আছেন, দিদিমা, কাকিমা, জেঠিমা, এরা বাচ্চার ছবি তুলতে বারণ করে এই কারণে, ছবি তুললে নাকি ক্যামেরার ভেতর থেকে কোনো একটা রে আসে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, রোগা হয়ে যায়, সেই জন্য তুলতে দেয় না। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ আমরা এখানে প্রচুর ক্যানিং, গোসাবা এইসব জায়গায় ছবি তুলেছি, কোনোদিন এইসব প্রবলেম গুলো হয়নি। এখন এইসব বহু মানুষের অনেক কিছু সুপারস্টিশন এসে যাচ্ছে, সেগুলোতে ভালো ছবি তোলার মতন চিন্তা ভাবনা। কারণ একটা জিনিস, সেটা সারা ভারতবর্ষের লোক তথা বাংলাদেশের মানুষরা জেনে গেছে, বেশ কিছু জায়গায় ছবি তুলতে গেলে এখন পয়সার আদান প্রদানটা খুব মারাত্মক ভাবে হয়ে গেছে, যেটা অনেক হার্মফুল ছবির ফলে। একটা সামান্য ছবি তুলতে যাই, তাতেও পয়সা চাইছে, আর একটা বিশদ আকারেও তুলতে গেলেও সেখানেও পয়সা চাইছে, যার জন্য সব ক্ষেত্রে ছবি তোলাটা অসুবিধা হয়ে যাচ্ছে এখন। এটা একটা কনসেপচুয়াল ছবি। একটা ছেলে জাল নিয়ে খেলা করছিল, মাছের জাল, ক্যানিং এ এটা তোলা। সে অনেক রকম অ্যাক্টিভিটিস করছে। তখন ওকে বললাম যে তুই যখন আটকেই গেছিস ক্যাপটিভ, তুই তখন একটুখানি এরকম করবার চেষ্টা কর বা দেখ। ওই একই সমস্যা, দু একটা দিতে পারি, সবসময় তোমাকে বললেই আমি দিতে হবে তার কোনো মানে নেই। অতএব তুমি তোমার মতনই করো। সকলকে অশেষ ধন্যবাদ আবার, যে আপনারা ধৈর্য ধরে শুনছেন বা দেখছেন, এটাই আমার সার্থকতা। এটা একটা বিখ্যাত জায়গা কেরানীগঞ্জ, বাংলাদেশের ঢাকায় বুড়িগঙ্গা আমার ফেভারিট জায়গা। বাংলাদেশে গেলেই কেরানীগঞ্জে যাওয়ার চেষ্টা করি, কারণ সেখানে ডকইয়ার্ডের কাজকর্ম হয়, যেটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। কারণ বাংলাদেশের প্রচুর মানুষের সঙ্গে আমি গেছি, বিশেষ করে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির বেশ কিছু মেম্বার আমার সঙ্গে ভালোভাবে জড়িত বা আছে, তাদের সঙ্গে যোগাযোগ থাকে, তাদেরকে নিয়ে আমরা গেছিলাম। বেশ কিছু ফরেনারও আমাদের ইন্টারন্যাশনাল স্যালনে, ওখানে আমি যখন জাজিং করতে গেছিলাম বা পার্টিসিপেট করেছিলাম, তাদের সঙ্গেও ইন্টারাকশন হয়েছিল। তাদেরকে নিয়েও আমি গেছিলাম কমলাপুর রেল স্টেশন কিংবা এই কেরানীগঞ্জে। এটা ছেলে ওখানে হয়তো লেবার হিসেবেই রয়েছে, ওর চোখ দুটো আমায় খুব অ্যাট্রাক্ট করে। অনেক রিকোয়েস্ট করেছিলাম, তো উল্টো দিকে মনে হয় চাচা কি দাদা কেউ একটা বারণ করছিল, যে তিনি কি চাইছেন একটু দেখ। তাও সবসময় তো ওই দেখ বা তাগা, এই যে সব বলে তো আর ছবি তৈরি হয় না, ভাবনা চিন্তাটাকে একটুখানি অ্যারেস্ট করতে হয় বা রাখতে হয়। এই যে আমি পেন্টার,
রাস্তার মধ্যে বিভিন্ন রকম দেব দেবতার ছবি এঁকে পেন্টিং করছে, একটা লাইট ওনার ওপর এসে পড়ছে, যেতে যেতে মনে হলো যে না, এখানে একটা কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে। ওই অপেক্ষা, থাকতে হবে, বুঝতে হবে কি কেন তুলছি, ভবিষ্যতে এটা কোনো কাজে লাগবে কিনা। ছট পুজো কলকাতায় একটা কমিউনিটির একটা রিচুয়াল। এটা জাস্ট সানসেট হওয়ার আগেই তোলা। মহিলারা ডেডিকেট করে তাদের সারাদিন উপোস করার পর গঙ্গায় নেবে, সেই জল দিয়ে চান করে, তারপর বিভিন্ন রকম ডালা নিয়ে আসবে, কলা ফলা এইসব দিয়ে ছবি টবি তোলা হয়। এটা আমায় ওই মুহূর্তে অ্যাট্রাক্ট করে। এই যে জলের ফ্ল্যাশটা পড়ছে বা আস্তে আস্তে চান করছে, অনেকগুলো নেওয়ার পর মনে হয়েছে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। দূরে একজন দাঁড়িয়ে রয়েছে নারকেল নিয়ে, ডেডিকেট করছে টুয়ার্ডস গড ইজ সান। এটা বাহা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছিলাম। সেখানকার পারফর্মার এরা সাজছে, কারণ ওই একই জিনিস ছবি তুলতে গেলে বেশ অসুবিধা হয়, সবাই অ্যাক্সেস করতে দেয় না এখন। তবুও তার মধ্যে ভাবনা চিন্তা করতে হবে, আর ছবি তুললেই যে ছবি হবে তার কোনো নেই। মুডটাকে ফলো করা দরকার, যেটা খুব দরকার। সেই মুড যদি ছবির মধ্যে বা চিন্তা ভাবনা যদি ছবির মধ্যে না থাকে, সেটা সব সময় ছবি হয় না। আর ছবি সেটা ফটোশপ দিয়ে কোনোদিন এই মুড তৈরি করা যায় না বা আসে না। মাদারটাকে আগে ঠিক করে রাখতে হয়। এটা আমার একটা স্টুডেন্টের ছবি। ও মানে যত আংটি ভালো লাগে ও পরে থাকে সবসময়। একটা কম্পোজিশন নিয়ে একটা ব্যালেন্স করা। দূরে ওর দিদি দাঁড়িয়ে আছে, এই আর কি। একটা পোর্ট্রেট জাস্ট। দিস ইজ অলসো সেম। ভদ্রমহিলা চোখে দেখতে পায় না, উম, শোনার পর আমি জানতে পারি, কারণ পেছনে ওনার মেয়ে বসে রয়েছে, খুব অপোজ করেছিল ছবি তোলার জন্য। উনি শুনতে পাচ্ছেন কিন্তু ফিল করতে পারছেন না যে আমার বিপরীতে কে রয়েছে, কি করতে এসেছে, কেনই বা এসেছে। এইটা জাস্ট এর মধ্যে একটা ওয়ান শট ওকে করে রাখা। এটা কার্ভেলি একটা কন্টেস্ট হয় কলকাতাতে, এই বিশেষ করে জানুয়ারি মাসে। এখানে একটা ড্রেস কোড থাকে, ড্রেস কোডের উপর অ্যাওয়ার্ড হয়, যারা পার্টিসিপেন্ট তাদের ছবি দেখানো হয়। সরি, ছবি দেখানো বলছি, তাদের এই পার্টিসিপেন্টরা জয়েন করে, যারা গাড়ি নিয়ে আসে, বিশেষ করে ভিন্টেজ কার নিয়ে আসে, তাদের উপর একটা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হয়। তো একটা পার্টিকুলার এই মুডটা তারা চলে যাচ্ছিল, জাস্ট ফ্ল্যাগ অফ হয়েছে। আমি ওনাকে জাস্ট একটা রিকোয়েস্ট করেছিলাম যাতে আমার দিকে একটু তাকায়, কারণ সব সময় সব জায়গায় ছবি তোলা এখন খুবই চাপ, কারণ প্রচুর ফটোগ্রাফার এখন, প্রত্যেকেই ওদের নিজস্ব চিন্তা ভাবনায় তুলতে চায়। এবং শুধু তাই নয়, যে যেদিকেই দাঁড়াচ্ছে তাকে সেই দিক থেকেই ছবি তুলতে হবে, এবং কতটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে সে দাঁড়িয়ে আছে এটাও একটা ভাববার বিষয়। এটা ছট পুজোতে ওই ডেডিকেশন হচ্ছে। আমার এটা অ্যাট্রাক্ট করে, যেহেতু সানসেট হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে তাদের কাছে। লাস্ট ডেডিকেশন, ওয়াটার দিয়ে ওরা ডেডিকেট করছে। এই ওয়াটার পার্টিকেল গুলো আস্তে 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 পড়ছে। টুয়ার্ডস মার্কেট, এটা পুরুলিয়াতে তোলা। এই এরা কাউডাং মানে ঘুটে তৈরি করে এরা বাজারে বিক্রি করতে যায়। বাঁ দিক থেকে 3 নম্বর হচ্ছে লিডার, এ হচ্ছে হোস্ট, মানে এ আর কি সেলার, এরা ক্যারিয়ার, এরা নিয়ে মার্কেটে যাচ্ছে সেগুলো বিক্রি করতে। আমি এই সময় কোনো কারণে ছবি তোলার জন্য নিশ্চয়ই ওয়েট করছিলাম এই পাথরটার উপরে। এটা অভিষেক হচ্ছে বৌদ্ধগয়া, বিহারের পাটনার বৌদ্ধগয়ার একটা পপুলার প্লেস, হেরিটেজ প্লেস। সারা পৃথিবীর মানুষ এখানে আসে। এখানে যারা মঙ্ক হয়, তাদের যারা অ্যানসেস্টার বা তাদের যারা গুরু আছে, সেই গুরুর কাছে দীক্ষা নেয়। বছরের পর বছর তারা এখানেই থেকে যায়, মানে ওয়ান কাইন্ড অফ ডিসিপ্লিন। তা সেই অনুষ্ঠানে আমি এখানে অ্যাটেন্ড করেছিলাম। এই ছবিটার আমি কালার ফর্মটা দেখিয়েছিলাম, একটা মুড ধরার চেষ্টা হয়েছে। কারণ এই কাঠের মাছটা ও পড়েছে, ওকে কিরম লাগছে সেটা ও জানে না,
আমি উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি, এদের এই পার্টিকুলার ওই যে হেসে গড়াগড়ি খাচ্ছে এই মুডটাই আমাকে ধরবার জন্য। আমি তো জানি না এরা এরকম ভাবে হাসবে বা ওকে কাতুকুতু দেবে ওর এই মুহূর্তটাকে ধরার জন্য। যাই এনিওয়ে, এটাই মোমেন্ট, এটাই মুড। এটা চায়নাতে তোলা, তারা খুব ভালো স্মোক করে এজ এ ফার্মার। বাংলাদেশের সিলেটে তোলা, নিয়ে একজন টি প্লাকার কাজের ফাঁকে জল খেতে আসছে বা হয়তো ছুটি হবে চলে যাবে। ওই সময় মনে হলো যে না, আমি সামনে ছিলাম, কারণ যিনি জল দিচ্ছিলেন উনি খুব আপত্তি করেছিলেন কাজের অসুবিধা হয়, কাজের জায়গায় ছবি টবি তোলা, ভাবনা চিন্তা, শৈল্পিক চিন্তা ভাবনা এগুলো চলে না, সবাই তো সবকিছু নিতে পারে না, নেওয়া যায় না, সম্ভব না, তার মধ্যে থেকে বার করে নিতে হয়। এটাই নিজের সার্থকতা। এটা ওয়ান কাইন্ড অফ একটা পোর্ট্রেট। রাস্তায় যেতে যেতে ওনাকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করছিলাম। বেসিক্যালি ইনি বেগার, পয়সা তুলতে এসেছিল, দোকানে দোকানে ঘুরে ঘুরে পয়সা নিচ্ছে। এই সরি, এই রাসেলদা দেরি হয়ে যাচ্ছে কি? হ্যালো, হ্যালো, হ্যাঁ। বলছি দেরি হয়ে যাচ্ছে। না, আরো অল্প একটু সময় নিতে পারেন, 10-15 মিনিট। হ্যাঁ, আর কিছু ছবি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটাই কম্পোজিশনালি একটা ব্যালেন্স করার জন্য ছবিটা করা। এটা বাহা ফেস্টিভ্যালে আগেও দেখেছি একটা ছবি, সবাই এরকম হাত ধরে ধরে কাজ করছে, ডান্স করছে। এটা স্মোকার, ওটা মানে গাঁজা খাচ্ছে, যেটাই বোঝা যাচ্ছে। সেই সময় এটা ট্রানজিট ক্যাম্পে চলে একটা স্মোক ফর্ম করেছে ওই সময়, তার থেকে কিছুটা আইডেন্টিফাই করতে হয়েছে। এটা ভারতবর্ষের একটা নামকরা ফেস্টিভ্যাল, হর্ন ফেস্টিভ্যাল। সেখানে পারফর্মাররা আফটার সেশন একটা মুডের মধ্যে ছিল, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। তার কোনো একটা কারণে তিনজনের মধ্যে কোনো কিছু আলোচনা হয়েছে, এটা হাসাহাসি পর্ব চলছে। উনি একজন নামকরা আইডল মেকার, ওনার বাড়ির কাছেই তৈরি হচ্ছে। তা এমনি যদি আমরা নর্মালি ছবি তুলতাম মনে হতো ঠিকই আছে, সাধারণভাবে তোলে, কিন্তু এই অপেক্ষা করতে হয় কিছু যদি একটা অন্য মাত্রা বা অন্য স্বতন্ত্রতা থাকে ছবির মধ্যে বা করা যায়। সবসময় তো সবাইকে একটা কমেন্ট করা যায় না, অর্ডার করা যায় না। তা উনি যখন এই মুখ বা চোখে কিছু কাজকর্ম করছিলেন, তখন সিঙ্ক্রোনাইজ করলো এই মায়ের মুখের সঙ্গে বা গডেস দুর্গার সঙ্গে ওনার মুখটা, যেহেতু ঘুরে রয়েছে ঠিকই কিন্তু যেহেতু উনি কাজ করছেন, তখন মনে হলো উনিই দশভুজা বা উনিই আর কি মা দুর্গা হয়েই দাঁড়িয়ে আছে। সেইটাই আমাকে সিম্বলাইজ করছিল। নিউ ওয়ান উইথ ইজ অ্যানচেস্টার, দাদুর সঙ্গে একটা কিছু একটা চলছে খুনসুটি। এটা একটা পুরো বাড়িতে প্রেস ব্ল্যাক দুটো ছেলে টাকা চালাতে চালাতে আসছে। একটা রাজবাড়ি ছিল, এটা মেদিনীপুরে। এটা ওয়ান কাইন্ড অফ একটা ক্রিয়েটিভ ছবি, কারণ কিছু কম্পোজিট ছবি তো করতে হয়। একটা পিয়ানো, একটা নস্টালজিক একটা মেলোডি ছিল এক সময়, সেখান থেকে কিছু ভয়েস বা কিছু ভাবনা চিন্তা চলে যাচ্ছে। একটা সময় এই পিয়ানো বা এই ঘড়ি বা এই ঘর হয়তো অনেক কিছু আনন্দ দিয়েছে, অনেক কিছু ভাবনা চিন্তা দিয়েছে, যেটা আজকে অফ হয়ে আছে। সেই ভাবনা চিন্তার জায়গা থেকে এটাকে ভাবনা করা। এখানে 5খানা ছবি অ্যাড করে করা হয়েছে। এটা বেনারসের ছবি। এই ছবিটা আমাকে অ্যাট্রাক্ট করে এই একটাই কারণে,
সেটা হলো একটা রিচুয়াল চলছে, ডেড বডি দেখেই বোঝা যাচ্ছে একটা বার্নিং পজিশনে রয়েছে। যে এটার হেল্প করছে বা যে এটা অর্গানাইজ করছে টোটাল, সে ওই সময় জামা কাপড় কাচ্ছিল। এবার সেই জামা কাপড়ের জলটা সে নিংড়ে বার করছে, ফেলছে, মানে ওটাকে ড্রাই করার চেষ্টা করছে যে প্যান্টটা শুকোতে দিবে। এদিকে আগুন জ্বলছে, এই জল, এই যে ফায়ার অ্যান্ড ওয়াটারের যে কম্বিনেশনটা, এইটা আমাকে, এটা কিন্তু রেডি থাকে না কোনো সময়, ফলো আপ করতে হয় বা ওয়েট করতে হয়। এটাও বুড়িগঙ্গার তীরে ওই যারা স্টিলের বা অ্যালুমিনিয়ামের ইউটেন্সিল তৈরি করে, সেখানকার একটা ছেলে ওয়ার্ক প্লেসে পারমিশন নিয়ে ওই পোর্ট্রেটটা করবার চেষ্টা করি। সারা মুখে সিলভার কালারের ডাস্ট ভর্তি ছিল, ভেরি হার্মফুল, ভেরি ডেঞ্জারাস, কিন্তু তবু কাজ করতে হয়। অনেকেই হয়তো দেখেছেন বা গেছেন। অরিজিনাল হচ্ছে ছেলেটা, ও কিছু অবজার্ভ করছে। এটা হচ্ছে কলকাতার মার্কেটে একটা লেবার, বা আমরা যেটাকে বলি মুঠে, মাথায় ঝাঁকাতে করে নিয়ে যায়। ও ওই সময়টা দাঁড়িয়েছিল, ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার রয়েছে, সেই ব্যানারটা সিঙ্ক্রোনাইজ করে, মানে দুজনের সঙ্গে মনে হচ্ছে ইন্টারাকশন চলছে। একটা ড্রিম ব্যাপার, ঘরের মধ্যে দুটো মেয়ে ভাবনা চিন্তা করছে, দিদির চুল বেঁধে দিচ্ছে। ঘরের মধ্যে, এটা পুরুলিয়ায় অনেকে আছেন, দেয়ালে ময়ূর আঁকা রয়েছে। ছোট্ট সংসার, ধান বা ধান সেদ্ধ করার সমস্ত মোটামুটি টপ সেখানে রয়েছে। তার মধ্যে ওদের একটা নিত্যনৈমিত্তিক ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে একটা নিজের ভালো লাগার জায়গাতে নিজেরা এস্টাবলিশ করছে। এই পার্টিকুলার মোডটা আমি পেয়েছিলাম। আহ, এটা গড গিফটের ব্যাপার, কারণ সবসময় সবকিছু রেডি থাকে না। এটা একটা মূল রাজস্থানের একজন অ্যানসেস্টারের ছবি। অনেকক্ষণ ধরে আমাকে অবজার্ভ করেছে, তারপর দেখলাম কিছুই বললো না, আমিও ছবি তুললাম। দিল্লির জামা মসজিদে এরা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এসেছিল, একটা ডকুমেন্টেশন করছিল, ক্রু এরা, ভিডিও ডকুমেন্টেশন। আর একটা ফেভারিট ছবি, এই ছবি আর জীবনে হবে না, কারণ এখন সমস্ত কিছু এটা ব্যারিকেড হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। এরা বালি তুলে নিয়ে ট্রান্সফার করছে। যমুনা এখন মোটামুটি কভার হয়ে গেছে, সিকিউরিটি রিজনে এটাকে একদম অফ করে দিয়েছে। এই অ্যাক্সেসটা আর হবে না। আর এটা একটা কম্পোজিশনালি রেডি করা, রেডি হয়ে যাচ্ছে, এটা মণ্ডপে যাবে। দেবী দুর্গাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, লাস্ট ফিনিশিং হচ্ছে। যেহেতু বৃষ্টি আসবে, তার প্রিকশনটা নেওয়ার জন্য এটা মেকআপ দেওয়া হচ্ছে। বেনারসে তোলা, মোটামুটি আমি শেষ পর্যায়ে এসে গেছি। সকলকে আমার অশেষ ধন্যবাদ, বিশেষ করে রাসেলদা এবং চিত্রচিন্তার সমস্ত কলাকুশলীদের, যারা আমাকে এই প্ল্যাটফর্মে আসবার সুযোগ করে দিয়েছে, থাকবার সুযোগ করে দিয়েছে, বা কিছু বলার সুযোগ করে দিয়েছে। এই ছবিটার কথাই বলছিলাম, ছবি সব সময় হয় এটা ঠিক। এই ছবিটা আমার পেছন দিক থেকে হয়েছে, কারণ পেছনটা আবার কি, আমার তো পেছনে চোখ নেই। কারণ এটা আমি যখন জামশেদপুরে ছবিটা তুলি, আমার বিখ্যাত ছবি, আমার এই ইন্টারন্যাশনালি ছখানা ফিয়াব গোল্ড আছে এই ছবিটাতে। এটা ডোন্ট ডিস্টার্ব। কারণ এই বাচ্চাটা শুয়েছিল মার কোলে, খুব অল্প বয়সী একটা মেয়ে। সে দেখতে এসছে কলকাতা থেকে কিছু মানুষ ফটক তুলতে এসছে, ফটক তোলার কিছু মেশিন নিয়ে এসছে আর ফটক তুলতে এসছে। তাদের ভাষায় গন্ডগোল আছে, কিন্তু তারা এনজয় করছে মুহূর্তটা। গরু গাড়ি, চাকা, বড় বড় হাঁস, পায়রা, ছাগল, সব তারা অনেক কিছু জিনিস নিয়ে খুব নড়াচড়া করছে। এর ঠিক সামনেই আমি দাঁড়িয়েছিলাম, কারণ আমার কাছে ছিল প্র্যাকটিকা MTL 5D, আমার জীবনের প্রথম ক্যামেরা, এবং সঙ্গে তার একটা 49 মাউন্টের লেন্স, নর্মাল লেন্স। তো সেই লেন্স নিয়ে আমি দাঁড়িয়েছিলাম।
হঠাৎ পেছন ঘুরে দেখি, 1 ফুট ডিস্টেন্সে ছিল, হঠাৎ পেছন ঘুরে দেখি এ দেখছে, মানে চতুর্দিকে অ্যাক্টিভিটিসটা কি হচ্ছে। এরা এত লোক ছবি তুলতে এসছে, কেউ একটা কোঅর্ডিনেট করছে, তুমি ডান দিকে দাঁড়াও, তুমি ওখানে এসে দাঁড়াও, এসব অনেক কিছু বলছে। এই অবজার্ভ করছিল, বাচ্চাটা মায়ের কোলে শুয়েছিল। তা আমি যখন ক্যামেরাটা ঘুরিয়ে ওর মুখের দিকে ফোকাস করলাম, ওর পোর্ট্রেটটা করবো বলে, ও কিছুক্ষণ পরে ফট করে হেসে ফেলে। বাচ্চাটা ওই ঝাঁকুনিতে উঠেই হাই তোলে। আমার নেগেটিভে একটাই শট ছিল, সেকেন্ড শট আমি আর ক্র্যাঙ্ক করে তৈরি করতে পারিনি, যেটা এখানে ডিজিটালি হলে অন্তত 20-25টা ফ্রেম পড়ে যেত কন্টিনিউয়াস আকারে। সেটা আর হয়নি। আর আমি কোনোদিনই এই ছবি আর করতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব হবে না, এ জীবনে আর হবে না। ডোন্ট ডিস্টার্ব। পড়ন্ত বেলায় একটা সি বিচের ধারে চায়ের দোকান, কিছু ফাঁকা চেয়ার, একজন মহিলা জীবনের সায়ান্নে চলে এসেছেন, কিছু পেয়েছেন, কিছু পাইনি, একটা আফসোস বা শ্লেষ বা আনন্দ সবকিছু এক জায়গায় একত্রিত করেছে। সূর্যাস্ত হচ্ছে, আমার অনুষ্ঠানে মোটামুটি ছবি প্রায় শেষ। সকলকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। এই হচ্ছে বক্তব্য। কারোর যদি কিছু বক্তব্য থাকে, জানি না কতটা কি টাইম আছে, রাসেল দা কন্টিনিউ করুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ শ্যামল দা। একটু স্ক্রিন থেকে বেরিয়ে যান। স্টপ শেয়ার দিলে হবে, লাল বাটনটা চাপুন, তাহলে হয়ে যাবে। কোনটা? এটা option। ক্লোজ করে দিন। হ্যাঁ, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে। আমাদের একটু কারিগরি ত্রুটির জন্য কিছু বিলম্ব হয়েছিল। তো আমাদের যারা আজকে এখানে আছেন, এদের মধ্যে অনেকেই আমরা অতিথি বা আমাদের একটু সিনিয়র ফটোগ্রাফার। আমরা তাদের কথা একটু পরে শুনি। আপনারা যারা আমাদের প্রশিক্ষণার্থী এবং সাধারণ দর্শক, যাদের চিনি কিংবা চিনি না, আপনারা সবার জন্য উন্মুক্ত করে দিলাম। আপনারা কথা বলুন, তবে মাইক্রোফোনটা অন করে কথা বলার পর সাথে সাথে বন্ধ করে দিবেন। কারণ অনেকে নানা রকম সাউন্ড ক্রিয়েট হয় বিভিন্ন জায়গায়, সবাই হয়তোবা একক ঘরে নেই। আপনাদের কারো প্রশ্ন থাকলে করুন, নয়তো আমরা পরবর্তী আমাদের অতিথিদের আলোচনায় চলে যাব। রাসেল ভাই, হ্যাঁ, বলুন। আপনার জন্য আজকে এত দারুণ দারুণ ছবিগুলা দেখতে পারলাম। আপনি অ্যারেঞ্জ ধন্যবাদ। করে নিয়ে আসছেন ওই জন্য। কি চমৎকার ছবি, আর কি দারুণ ভাবে দাদা বলেছে, মানে কিরে ভাষা নাই আমার। জহারা লিখিলাই হ্যাঁ, ধন্যবাদ সোফিয়া আপা, আপনি ভালো বলেছেন। আমাদের এর আগে আমরা আর্টিস্ট টক একটা করেছিলাম সন্তোষ রাজগুড়িয়াকে দিয়ে। আমাদের এইটা এবং আজকেরটা দুটোই রেকর্ডিং থাকবে, আপনারা টেনে টেনে ছবিগুলো মন দিয়ে দেখতে পারবেন। তো সেই অর্থে আমরা চেষ্টা করি যে আসলে আমাদের চিত্রচিন্তা প্ল্যাটফর্মের মাধ্যমে আক্ষরিক অর্থে যারা অত্যন্ত উঁচু মানের আলোকচিত্রী, তাদের কাজ যেন মানুষ দেখতে পায়। তো এরপরে আমি আর কারো কোনো কথা থাকলে বলুন, আমরা পরবর্তী সেশনে যাব। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নয়, একটা মন্তব্য করতে চাই। আহ, আসলে চিন্তা একটু ব্যতিক্রমী চিন্তা করে। এটা আমি এই ক্লাসটা না করলে এত বুঝতাম না। আমি বারবারও আগেও বলেছি, চিন্তার ভবিষ্যতে আমার মনে হয় এমন এক সময় আসবে, চিন্তাতে ক্লাস করতে গেলেও লাইন দিয়ে থাকতে হবে। চিন্তার এক সময় অনেক স্টুডেন্ট হবে, এবং চিন্তা একটা ব্যতিক্রমী চিন্তার প্ল্যাটফর্ম। যে আপনাদের যে আয়োজনটা এখানে, যে গুণীজনদের আমাদের সামনে একসাথে করলেন, বা আমরা যেটা শিখলাম, যেটা বুঝলাম, এটা অনেক কিছু। 6টা ক্লাস ক্লাস হয়েছে, বা এটা সারা জীবন মনে গেঁথে থাকবে। অন্তত 600 ক্লাসের মতো
মেধা বা জ্ঞান বা পাওয়া, আমি সেটাই মনে করি। চিত্রচিন্তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং শুভকামনা সবসময়। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন প্রশ্ন আছে কারো? তাহলে আমরা কি পরবর্তী সেশনে যাই? আমাদের সাথে যুক্ত আছেন যারা, তাদের মধ্যে আমি প্রথমে কে এম জাহাঙ্গীর আলম ভাই, আহ, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির প্রদর্শনী সম্পাদক। আমি জাহাঙ্গীর ভাইয়ের একটু অনুভূতি শুনতে চাই, যেহেতু বিপিএস এর একটি ডিস্টিংশন আমাদের শ্যামলদার সাথে আছে। এই হিসেবে জাহাঙ্গীর ভাই, আপনি একটু কিছু বলুন। ধন্যবাদ রাসেল ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা। জাহাঙ্গীর, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং দাদা। অনেক খুবই দিন ভালো পর। লাগলো। হ্যাঁ, খুবই ভালো লাগলো অনেকদিন পর। অনেকদিন পর। ধন্যবাদ দাদাকে আজকে প্রাণবন্ত একটি উপস্থাপনার জন্য। দাদার কাজের সাথে আমরা আসলে 2010 সাল থেকেই পরিচিত। বিপিএস আপনারা সবাই জানেন, বাংলাদেশের আলোকচিত্র বিষয়ক জাতীয় ফেডারেশন বিপিএস 1976 সালে প্রতিষ্ঠিত হয়। আর 1983 সাল থেকে যোগ্যতা বিচার বোর্ড এর কার্যক্রম শুরু হয়। দাদার কে ফেলোশিপ দেওয়ার জন্য 2010 সালে প্রস্তাবনা করা হয়েছিল। 2012 সালে উনি ফেলোশিপ পান বিপিএস থেকে। তাছাড়াও আমরা 2018 সালে দাদার একটা প্রাণবন্ত উপস্থাপনা দেখার সুযোগ হয়েছিল আমাদের সংযোগ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের কারণে। দাদার হচ্ছে গিয়ে প্রসেস অফ ভিজুয়ালাইজেশন থ্রু ফটোগ্রাফি। সেই কারণে দাদার ছবির সাথে বাংলাদেশের মানে আমরা যারা ফটোগ্রাফিতে করি, দাদার পরবর্তী জেনারেশন আমরা পরিচিত। তারপর আজকে যে ব্ল্যাক এন্ড হোয়াইটের যে আর্টিস্টক, কিন্তু আর্টিস্টকের মধ্যেও দাদার যে ব্ল্যাক এন্ড হোয়াইটের ফিলোসফি, তার যে এথিক্যাল জায়গাগুলো এবং টোনাল ভেরিয়েশন, কিভাবে কোন ফটোগ্রাফিটা আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়া উচিত, বা ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফির যেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দাদা এত সুন্দর মতো উপস্থাপন করেছেন। নবীন ফটোগ্রাফারদের পাশাপাশি আমার মনে হয় প্রবীণ ফটোগ্রাফারও আমরা উপকৃত হয়েছি, কারণ অনেক কিছু আমাদের আবার আজকে রিকল করা সম্ভব হয়েছে। যদিও টেকনোলজি যুগে এখন আমরা আসলে কালার ব্ল্যাক এন্ড হোয়াইটের যে দ্বন্দ্বের বিষয়টা দাদা উপস্থাপন করেছিলেন, আমরাও এখন এই দ্বন্দ্বে থাকি যে আসলে আমরা ব্ল্যাক কালারেই ছবি তুলবো, পরবর্তীতে ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, না আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটেই চোখ তৈরি করে ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখেই ব্ল্যাক এন্ড হোয়াইটে ছবি তুলবো। এই যে দ্বন্দ্বের জায়গাটা, অ্যাজ এ ফটো আর্টিস্ট হিসাবে আসলে এই দ্বন্দ্ব চলমান দ্বন্দ্ব, কারণ আমরা আসলে শিল্পীরা আসলে অনেক কিছু ধরতে চাই। সেক্ষেত্রে মানে এই যে রঙিন পৃথিবীকে আমরা সারাক্ষণ যে রঙিন পৃথিবীকে দেখছি, সেটাকেও আমরা হারাতে চাই না, কিন্তু আবার সাদা কালোর মধ্যে যে ছবির যে গভীরতা, সেই গভীরতাকেও আমরা অনেক ক্ষেত্রে সবার সামনে তুলে ধরতে চাই। সেক্ষেত্রে দাদার আজকের এই প্রাণবন্ত উপস্থাপনা আমরা মুগ্ধ। আগামীতে অবশ্যই দাদার এরকম আরো আয়োজনে আমরা যুক্ত থাকতে পারবো। চিত্রচিন্তা এবং রাসেল ভাইকেও ধন্যবাদ, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির তরফ থেকে ধন্যবাদ চিত্রচিন্তাকে এরকম একটা উদ্যোগকে সুন্দর একটা রূপ দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা এবং চিত্রচিন্তাকে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। এবার আমি শুভ্র ভাই, ডাক্তার রশিদুন নবী শুভ্র, আমরা আপনার কথা শুনছিলাম। আপনি একটু আনমিউট করতে হবে, যে আপনি আপনার মাধ্যমে প্রথম এসেছেন শ্যামলদা। হ্যাঁ শুনতে বলুন। পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুভ্র ভাই। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে যুক্ত হয়েছেন, চিকিৎসক মানুষ, এবং প্রোগ্রাম চলাকালীনই আমি দেখছিলাম কিছু ইমার্জেন্সি কেস করছিলেন। শ্যামল দা কেমন আছেন? নবিদা, সরি এই হ্যাঁ, ডিস্টার্বের জন্য, খুবই দুঃখিত। আমার খুবই খারাপ লাগছে। যাই হোক, আপনি ভালো আছেন? বহুদিন পরে মুখটা দেখলাম, ভালো লাগলো। ইনশাআল্লাহ। ভালো লাগলো, খুবই আমার ভালো লাগলো। শ্যামলদার সঙ্গে তো আমার আমার অনেক আগের থেকে যোগাযোগ। আমাদের বন্ধু রানা, যে এখন আমেরিকা থাকে, শ্যামলদা আপনি তো ভুল করছেন, ক্যানাডা, ও থাকে আমেরিকায় টেক্সাসে। তো রানার সঙ্গে ওর আগের থেকে পরিচয়। আর তখন রানার একটা ক্লাব করেছিল, ওই ক্লাবে শ্যামলদা ফ্রি অফ গোল্ড মেডেল পেয়েছিল। হ্যাঁ, এটা আমার এখনো মনে আছে। তারপরে আমি যখন আমার বাবার যে কম্পিটিশন শুরু করলাম, শুনতে পাচ্ছ? হ্যাঁ, সবাই হ্যাঁ, শুনতে হ্যাঁ। পাচ্ছে। হ্যাঁ, যখন আমি আমার বাবার যে কম্পিটিশন করলাম, সেখানে আমি শ্যামলদাকে জুরি হিসেবে নিয়ে আসছি। সারা রাত আসবেন চন্দন, শ্যামলদা, ইনান ভাই, রাত 1:30 পৌনে 2টার সময় আসবেন, শেষ হয়েছে কি একটা অবস্থা। তারপরে শ্যামলদা আমার বাসায় ছিলেন। তারপরে উনি, তারপরে এরপরেও যে
আমাদের এক্সিবিশন ওপেনিং এ আসছিল। তো ওনার সঙ্গে আসলে আমাদের ইয়ে বিশেষ করে ঢাকার সবার ওনার সঙ্গে অনেক যোগাযোগ, সবার সঙ্গে ওনার যোগাযোগ। উনি মানুষ হিসেবে অসাধারণ। হ্যাঁ, মানে খুবই অসাধারণ মানুষ একজন আমার দেখা মতে। তো তো শ্যামলদার ছবির সঙ্গে আমি অনেক আগের থেকে পরিচিত। তো ইদানিং যে ফেসবুক না ছবিগুলো দেখি, রিয়েলি অসাম। মানে আমি তো প্রায় কমেন্ট করি, এত চমৎকার ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, মানে এত সুন্দর, এত মোমেন্ট, মানে আনবিলিভেবল। হ্যাঁ, তো যাই হোক, আজকে অনেক জুনিয়ররা, আমি অনেক ছবি আগে দেখি নাই, আজকে দেখতে পারলাম। এই জন্য রাসেল যখন বলছে আমি সময় করে, এর মধ্যে কত পেশেন্টকে ম্যানেজ করতে হলো। যাই হোক, তো এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য খুব ধন্যবাদ রাসেল তোমাকে। তুমি তো আমাকে আগেই বলছো, ভেরি গুড অ্যাপ্রোচ। এরকম আমার মনে হয় এরকম কন্টিনিউ করো তুমি। 2 মাস পর পর হলে এটা কন্টিনিউ করলে সবার কাছে খুব ভালো লাগবে আর কি, মানে লিজেন্ডের ছবি দেখার জন্য। ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ শুভ্র ভাই, আসলে চেষ্টা করি। নবিদা, বাসার সব ভালো আছে তো নবিদা? হ্যাঁ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। বড় ছেলে তো বিবিএ শেষ করে ফেললো, এখন মাস্টার্স করবে। হ্যাঁ, আর ছোটটা ইন্টারমিডিয়েট শেষ করলো, ইউনিভার্সিটি যাবে। সবাই বড় হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। তবে তবে ফটোগ্রাফি এখনো চলতেছে। সময় এখন আসলে অনেক কম পাই, কিছু কিছু প্রজেক্ট ধরে কাজ করি আমি এখন। হ্যাঁ, কিছু সেটা প্রজেক্ট আমরা সেটা আমরা স্বীকার করি যে আপনারা এই এত বড় বাংলা। একটা ঢাকার এত বড় একজন নামকরা আহ, লোক, সে এই সব বাঁচিয়েও যে ফটোগ্রাফি করছে এবং ডক্টর নেশা ইকবাল নেশা সাহেব নে- ডক্টর ইকবাল এটা হচ্ছে, সাহেবের শুনেন, আপনাদের ইয়েতে আমাদের উত্তর দিনাজপুরে নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব বলে একটা আছে, এনবিপিসি। ওদের একটা স্লোগান আছে, স্লোগানটা আমি সবসময়, আমি যখন লেকচার দিয়ে যাই বা পড়াতে যাই, আমি বলি যে ফটোগ্রাফি হচ্ছে আত্মার শান্তি, মনের আনন্দ, প্রাণের আরাম। দ্যাট ইজ দ্য বেস্ট স্লোগান এভার আই হ্যাভ সিন। তো একদম সেভাবেই পারফেক্ট। আমি এখন, আমি মেন্টাল হসপিটাল উপর কাজ করছি। হ্যাঁ, এটা আমার একটা স্পেশাল পারমিশন নেওয়া আছে ওখানে, যেহেতু আমি ডাক্তার, ওখানে ডিরেক্টরকে বলে মেন্টাল হসপিটালে কাজ করতেছি। দুর্দান্ত কাজ হয়েছে, দোয়া রাখবেন। দুর্দান্ত কাজ হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমি ওই, আপনার আর এখন আপনার ডিপার্টমেন্টের হেড তো আরো ব্যস্ততা, দুর্দান্ত আরো কাজ বেশি বাকি কাজ। আছে তো একখানা। হ্যাঁ, আপনার তো একটা দুর্দান্ত কাজ বহুদিন ধরে রিসার্চ চলছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের ছবি তোলা। হ্যাঁ, মানে এয়ারপোর্টের ওটা এক্সিবিশন হবে আলিউস পথে আগামী বছর 2025-এ। ওটা এক্সিবিশন, এটা আমাকে আবির আব্দুল্লাহ জোর করে, অনেকটা জোর করে, যে আপনার এই কাজ, এটা তো আচ্ছা, অন্ধকার আড়ালে রাখা যাবে না। তো যাই হোক, হ্যাঁ, আরো কাজ হচ্ছে এয়ারপোর্টে। যেখানে যাই এয়ারপোর্টের কাজ তো করবোই, এটাই খুবই স্বাভাবিক। তো ইনশাল্লাহ এয়ারপোর্টের প্রথম এক্সিবিশনটা হবে 2025 সাল আলিউস ফ্রান্সিস গ্যালারিতে আর কি। এই বাহ, ফেব্রুয়ারি মার্চের দিকে আর কি। ওয়েল ডান, ওয়েল ডান। হ্যাঁ, আহ এ আর কি। এখন এখন হয়েছে কি যে, যেহেতু ডিপার্টমেন্টের হেড, আমি আসলে আরো বেশি ব্যস্ত সারাটা দিন। তো সপ্তাহে 6 দিন তো নাই। রাসেল জানে, বাংলাদেশের ছবি তোলার সুযোগও আমার কম। তারপরে শুক্রবার দিন যেদিন ফ্রি থাকি, সেদিন তো মানে বাসার জন্য সময়, বিবির জন্য সময়, বাজার টাজার সবকিছু নিয়েই ব্যস্ত। এর মধ্যে চালিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে শুভ্র ভাই, আমি একটু পরের সেশনে যাই। ওকে, ওকে। আমরা মানে একটা খুব ছোট হলেও মানে সবাইকে, যারা আমাদের আয়োজনে থাকেন, তাদেরকে একটা স্মারক হিসেবে একটা সামান্য সার্টিফিকেট দেই। তো আজকে শ্যামলদার জন্য একটি সার্টিফিকেট আছে, এটা আমি পাঠিয়ে দেব। আর যদি কখনো সরাসরি দেখা হয়, চেষ্টা করব আপনাকে কিছু দেওয়ার জন্য। তো এটা হচ্ছে শ্যামলদার আজকের একটা সার্টিফিকেট। আমাদের এখানে গত 1 মাস আমি আসলে যেভাবে কাজ করি, 1 মাসের জন্য জুমের পেইড ভার্সনটা কিনি। তো বাংলাদেশ থেকে আসলে জুম কিনাটা খুব কঠিন। এখান থেকে যেহেতু আমাদের পেপাল সার্ভিস নাই, তো এটা অনেক কষ্ট করে বিদেশিদের মাধ্যমে নিতে হয় বা কোনো পার্টির মাধ্যমে কিনতে হয়। তো এই 1 মাসের পুরোটা সময় আমি কাজে লাগাই। তো 1 মাসে আমি একটা বেসিক কোর্স করি এবং একটা ওয়ার্কশপ করি, একটা আর্টিস্টক করি। কখনো ওয়ার্কশপ 2-3টাও হয়। তো এবার আমরা একটা করেছি এবং আর্টিস্টক একটা করেছি আপনার সাথে। এরপরে আমাদের এখানে যারা ছিলেন তাদের মধ্যে থেকে শফিকুল আলম ভাই আমাদের সাথে আছেন। ইনি আমাদের বেসিক কোর্স এবার প্রথমবার ক্লাস নিয়েছেন। আমরা শফিকুল আলম ভাই আছেন, তারপরে দাউদ করিম ডেভিড ভাই আছেন আমাদের একজন। হ্যাঁ, এরপরে আমাদের সাথে
এবার একটা ওয়ার্কশপ হয়েছিল ফিয়াব ডিস্টিংশনের জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে তার নিয়ম কানুন সম্পর্কে আমাদের দেশের প্রশিক্ষণ মানে যারা থ্যাংক ইউ। ফটোগ্রাফার তাদের জন্য এটা দীপঙ্কর দাশগুপ্ত আছেন কি? হ্যাঁ, আছি আছি। বা আপনাকে পাওয়া গেল দীপঙ্কর দা, অনেক ধন্যবাদ দীপঙ্কর দা। দীপঙ্কর দা, থ্যাংক ইউ। গুড ইভিনিং। দীপঙ্কর দা, এরপরে আমাদের আশিসদার তো সার্টিফিকেট অনেকগুলো হয়ে গেছে চিত্রচিত্রা, এই সবগুলো কোর্সে উনি আছেন বলে আসলে আমি খুব ভরসা করে আছেন, আশিস দা চালাতে। আছেন। আছি আছি। হ্যাঁ, আশিসদা আছেন, আশিসদা আছেন এবং থাকবেন। তো এটা আশিসদার জন্য থাকলো। তারপরে আমাদের আহ শফি ভাই কি আছেন? শফি ভাই, শফিকুল আলম ভাই, আপনি আছেন? কি অবস্থা বাংলাদেশের? মাত্র সবাই খেলা দেখছেন আজকে। 101। আচ্ছা, তাহলে আমরা আমাদের সেশন আমরা শেষ করছি। আমাদের দীপঙ্কর দা একটু কিছু বলবেন আপনি মাঝখানে জাজিং এর জন্য? আসলে আমি না, হ্যাঁ, যেহেতু ওদিকে জাজিং এ ছিলাম, একটা অনলাইন জাজিং ছিল, অ্যাওয়ার্ড জাজিং, সেই জন্য আমি পুরোটা অ্যাটেন্ড করতে পারিনি। আমার একটা মিস হয়ে গেল। পরে রেকর্ডিংটা দেখবো যখন রাসেল ভাই দেবে। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং হয়ে গেছে এবং এটা ফেসবুকে লাইভ হচ্ছে। আর আমার তো সবচেয়ে বড় ভাল লাগে যে রাসেল ভাই যেভাবে বাংলাদেশের একটা কোণের লোকেদের জন্য, মানে চট্টগ্রামের দিকে সবার জন্য যেভাবে চেষ্টা করে যাচ্ছেন, বাংলাদেশের নতুন ছেলেদের যেভাবে উন্নতির জন্য চেষ্টা করছেন, আমি এই জিনিসটাকে আমি অনেককে বলি, আমি প্রত্যেকবারই বলি যে রাসেল ভাইয়ের সাথে হাতটা ধরে থাকুন, নিঃসন্দেহে আপনাদের ফটোগ্রাফির উন্নতি হবে। রাসেল ভাই তো কলকাতার লোক। হ্যাঁ, রাসেল ভাই তো কলকাতার লোক বেসিক্যালি। কোথায় কলকাতার লোক? হ্যাঁ, ও কলকাতার লোক তো। হ্যাঁ, কলকাতার লোক, ও কলকাতার লোক, ঠিক। ও বাংলাদেশের বেশিরভাগ লোক থেকে কলকাতা খাতির বেশি তো। কলকাতা বন্ধু বান্ধব বেশি তো, বাংলাদেশে ওই যে কেউ নাই। আশিসদা আছে, আশিসদার বাড়িতে গিয়ে খেয়ে আসছি, আশিসদা কি বলে দেখো। হ্যাঁ, আমি জানি তো। এই শুভ্র ভাই আমাকে বলেছিলেন, আশিসদা বলে তুমি কিভাবে ওনার বাড়িতে গেলে? আমি বললাম কেন, ওনার বাড়িতে কাউকে ঢুকতে দেয় না। বললো যে কে বললো? কয়, না তুমি চিনো না, ওনার বাড়িতে কেউ যাইতে পারে না। আমি বললাম না, এটা তো ব্যাপার না, আমি তো চলে আসলাম ওনার বাড়িতে। তো ও, যাই, আরেকটা কথা বলি হ্যাঁ বল। রাসেল ভাই, জি, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ, ঈদ মোবারক। আপনাদের বোধহয় সোমবার ঈদ নাকি? হ্যাঁ, সোমবারে সোমবারে। হ্যাঁ, আগাম ঈদের শুভেচ্ছা। বাংলাদেশে থাকলে হয়তো সবার বাড়ি গিয়ে খেতে পারতাম, তাই এখানেও দু এক জায়গায় নেমন্তন্ন থাকে, এই যাই। ঠিক আছে, তাহলে আমরা আজকে সেশন শেষ করি। আমাদের কিছু প্রশ্ন ছিল যে এগুলো আসলে আমাদের কয়েকটা প্রশ্ন আছে, এগুলো আমাদের এই রেকর্ডিং এর মধ্যে কিন্তু আছে, যে কোন ছবিকে সাদা কালো করবে, কোনটা রঙিন রাখবে। এটা একটু যদি আবার দেখেন তাহলে আমার মনে হয় উত্তরটা পেয়ে যাবেন, আমরা এটা রিপিট না করি। তো আমাদের আজকে প্রোগ্রাম শেষ করছি। শ্যামলদা, আজকে থেকে চিত্রচিন্তার সাথে আপনিও কানেক্টেড হয়ে গেলেন। আমাদের সমস্ত ইনফরমেশন, পরবর্তী যে কোনো আয়োজন আপনার সাথে পরিকল্পনা হবে, নতুন কি থ্যাংক ইউ। করা যেতে পারে। আর একটু শেষ হওয়ার আগে আমরা আমাদের ওয়েবসাইট থেকে একটু ভিজিট করে নিই। আমরা কেন আমাদের সমস্ত কাজ আপনারা আমরা ওয়েবসাইট গুলোতে পাবেন। আমাদের ওয়েবসাইটে গেলে, বিশেষ করে আজকের আয়োজনটা করার পিছনে মানে একটা কারণ ছিল, সেটা একটু বলে নিই। আমাদের চিত্রচিন্তা ওয়েবসাইটে গেলেই আপনি, এই যেমন আজকের প্রোগ্রামটা শুরুতেই দেখাচ্ছে যে শ্যামলদার প্রোগ্রাম, চিত্রচিন্তা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ফ্রি কন্টেস্ট। এখানে আমরা একটা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে কে আমরা আয়োজন করার জন্য মানে এটাকে স্মরণ করি, গত বছরও একটি কন্টেস্ট করেছিলাম এবং আমার হাতে টাকা থাকুক বা না থাকুক আমি একটা প্ল্যান করেছি, প্রতি বছর একটা ফ্রি কন্টেস্ট করব এবং সেটা হবে বিশ্ব আলোকচিত্র দিবসে। তো এই কন্টেস্টটি এবার আমার জন্য যেটা অনেক বড় প্রাপ্তি, সেটা হলো এই আইএএপি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট ফটোগ্রাফার্স, তারা আমার এই কন্টেস্টটিকে স্পন্সর করেছে
পুরো একটা ইন্টারন্যাশনাল কন্টেস্টের ওয়েবসাইট এবং সবগুলো বিষয়ে এবং অ্যাওয়ার্ড এগুলো যদি আমরা জানি যে এটা খুব ব্যয়বহুল, তো আপনারা এখানে গিয়ে আপনারা এই কন্টেস্টটি ফ্রি কন্টেস্ট, এবং সেটা কিন্তু ফ্রি ওপেন মনোক্রোম, সাবজেক্ট একটাই, সেকশন 4টা ছবি, ওপেন মনোক্রোম, অ্যাওয়ার্ড 19টা, কারণ 19 আগস্ট ওইটাকে মাথায় রেখে 19টা অ্যাওয়ার্ড করা হয়েছে। তো আপনারা এখানে যাবেন এবং এখনো গেলে আপনি স্ট্যাটাসে চেক করলেই দেখবেন এখানে প্রায় 97 জন ইতোমধ্যে ছবি দিয়ে দিয়েছে, আর ভিতরে বেশিরভাগই ইরান থেকে ছবি দিয়েছে। তো আপনারা যে কেউ এটাতে যুক্ত হতে পারেন। আমি মনে করি শ্যামলদা থেকে শুরু করে এখানে আশিসদা সবাই, শুভ্রভাই আপনারা সবাই দিবেন, কারণ এটা আসলে আমার হাতে কিছু নেই, এটা জুরি তারা দেখবেন এবং কন্টেস্টের যা রুল সেই অনুযায়ী হবে। এবং সেক্ষেত্রে মানে চিত্রচিন্তাকে দিচ্ছেন তা না, আমাকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেকে দিচ্ছেন, ও হিসাবে এই কন্টেস্টটিতে জয়েন করবেন। আর আমাদের ডক্টর সেন, ওয়েবসাইট, হ্যাঁ বলুন। এখানে আমার একটা শুধু প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা কি থিম মোমেন্টস ইন টাইম নাকি ওটা এমনি রাখা হয়েছে স্লোগান? মোমেন্টস ইন টাইম হচ্ছে এটা শিরোনাম, মানে স্যালনটার একটা নাম দিয়েছি। আচ্ছা, বুঝছি, সে বুঝছি, মানে নট থিম। না না, নট থিম, এটা ওপেন ওপেন। ওকে, 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 ওকে। আচ্ছা, এটা আমাদের মূল ওয়েবসাইট, আমরা এখানে গেলে সমস্ত কিছু পেয়ে যাবেন, আমাদের অ্যাক্টিভিটিজ এবং আমাদের লিঙ্ক গুলো এখানে দেয়া আছে। এরপর আমাদের এই স্যালন অপশনটাতে গেলে আমরা সম্প্রতি ফার্স্ট ইন্টারন্যাশনাল একটা করে ফেলেছি, তার রেজাল্ট, গ্যালারি, ক্যাটালগ সমস্ত কিছু এখানে দেখতে পারবেন, সব রেকর্ড কারা জুরি ছিল। এবং এরপরে মেম্বার্স, আমাদের ক্লাবের মেম্বার্স কারা, মেম্বার্সে গেলেও আমাদের এক্সিকিউটিভ কমিটি, তারপরে আমাদের এখানে যারা অ্যাডভাইজার আমাদের সাথে সুপ্রভাই আছেন, অ্যাডভাইজারদের ছবি আছে, তারপরে যারা ক্লাবের মেম্বার, অনারারি মেম্বার সব আছে। ক্লাব অ্যাক্টিভিটি, বেসিক ফটোগ্রাফি, যে আমরা ইতোমধ্যে কোর্স কয়টা করেছি তার সমস্ত এখানে ডাটাগুলো দেয়া আছে। তো এইভাবে আপনি আমাদের বেসিক কোর্স, ফটো ওয়ার্ক, তারপরে ওয়ার্কশপ, প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাবেন এখানে, সমস্ত কিছু দেয়া আছে। এবং আমাদের অ্যালবাম আছে আমাদের অ্যাক্টিভিটি। তো আমরা ওয়ার্কশপে গেলে অনেকগুলো ওয়ার্কশপ আমরা করি, তো এটা একটু আমরা দেখি যে প্রথম এই আমরা চিত্রচিন্তার প্রতিষ্ঠা বার্ষিকী 19 আগস্টটা করি, কারণ এটা ছিল আমাদের প্রথম অনুষ্ঠান 2020 সালে। তো তারপরে আমরা একটা একটা করে প্রোগ্রাম করি এবং এখানে অনেক এগুলো মানে এতগুলো ওয়ার্কশপ হয়েছে যে এখানে একটা একটা করে আপনাকে ক্লিক করে করে যেতে হবে, কারণ আমরা অনেকগুলো কাজ করেছি। তো এখানে মানে তারপরে এই যে আমরা গত ওয়ার্কশপ করেছি যে মানে গত আর্টিস্ট টপ, যেটা সন্তোষ রাজগড়িয়া লঞ্চিং প্রোগ্রাম, এবং সাদা কালো নিয়ে আমরা একটা আরেকটা উন্মুক্ত আলোচনা করেছিলাম, সেখানে ডাক্তার রশিদুন্নূর শুভ্র, এটা আমরা একেবারে ওপেন স্পেস আমাদের, যেটা আমাদের বইমেলায়, চট্টগ্রাম বইমেলাতে সেটা হয়েছিল। তো শুভ্র ভাই সেখানেও এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন। তারপর জার্নালের আমার কাজ চলছে, জার্নাল আমাদের এই বছরে হয়ে যাবে, এটা দ্বিভাষিক জার্নাল, বাংলা ইংরেজি দুটোই থাকবে। ক্লাব অ্যাচিভমেন্ট, আমরা ইতিমধ্যে স্যালনে পার্টিসিপেট করে কয়েকবার বেস্ট ক্লাব অর্জন করেছি, এবং আমাদের ক্লাব থেকে 3জন ফিয়াব ডিস্টিংশন করেছি লাস্ট ইয়ারে। এটা ছিল আমাদের প্রথম বছর থেকে মানে চিত্রচিন্তার শুরু, এই সামনের বছর আরো কয়েকজন করবে। আপকামিং ইভেন্টস, আমাদের পরবর্তীতে কি হবে, যেমন এটা ছিল আজকের আপকামিং। এবার ক্যাটালগে গেলে আমাদের যে প্রোগ্রামগুলো হয়েছে তার প্রত্যেকটার ক্যাটালগ আপনি পাবেন। আর এক্সিবিশন ক্যাটালগ মানে স্যালন ক্যাটালগ তো আছেই। তো সেই হিসাবে আমাদের পুরো চিত্রচিন্তাকে এক ভিজিট এখানে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের আয়োজন। তো আপনারা সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের শফি ভাই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ওনার একটু ফোনের সমস্যা। আহ, তো ঠিক আছে, আমরা তাহলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ওকে, সবাই ওকে ভালো রাসেল, থাকবেন। ওকে আশিস দা, শুভরাত্রি। ওকে শ্যামল দা। হ্যাঁ, শুভরাত্রি। গুড নাইট নবিদা, খুব ভালো লাগলো, কথা হলো, খুব ভালো লাগলো। কথা হলো। ওকে, ওকে, ঠিক আছে। ওকে। গুড নাইট। গুড থ্যাংক ইউ নাইট। এভরিওয়ান। রাইট। শুভরাত্রি সবাইকে। নাইট সবাইকে।